দুজন রয়েছে ইনফ্যাক্ট। আমি তুমি করেই বলবো তোমাদের দুজনকে। একটু পরিচয়টা দাও প্রথমে, তুমি। হ্যাঁ, আমি নাদিয়া আজকে এসেছি হ্যালো 8920 তে আমার জীবনের এবং আমার বাবাকে ডেডিকেট করে আমাদের জীবনের কাহিনীটা বলতে এক্স্যাক্টলি। তোমরা দুই বোন এসছো এখানে এবং বাবার জীবন গল্পটা বলতে এসছো এখানে আলটিমেটলি। এবং তুমি হচ্ছে নাদিয়া এবং আমার সামনে আরো একজন আছে তোমার ইয়াং, মানে তোমার ছোট। বলো তোমার পরিচয়টা বলো। হ্যালো, আমার নাম নাফিজা। নাফিজা এবং নাদিয়া এরা দুজন আছে আজকে আমাদের সঙ্গে। এদের মধ্যে একজন হচ্ছে ও লেভেল কমপ্লিট করা এবং আরেকজন, তুমি কিসে পড়ছো? 9-এ। ক্লাস 9-এ পড়ছে। সো ওরা আজকে বাবার জীবনের গল্প বলতে এসছে, কিন্তু বাবার জীবনের গল্পটা আসলে বাবার মুখ থেকে শুনলেই বোধহয় ভালো হতো। কেন বাবার মুখ থেকে শুনলাম না বা শোনা হলো না, সেটার একটা ব্যাখ্যা থাকবে নিশ্চয়ই আপনারা যারা গল্পটা শুনবেন। আমরা মূলত নাদিয়ার জীবন গল্পের মধ্য দিয়ে তার বাবার গল্পটাকে আবিষ্কার করবো এবং আজকের গল্পটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের গল্প সাধারণত আমরা বড় বড় মনীষীর জীবনে ঘটতে দেখে থাকি। চলুন দেখা যায় কি আসলে নাদিয়া কিংবা নাফিজা এরা বলতে এসছে। সো নাদিয়া, স্টার্ট করো, কোথা থেকে শুরু করবো? একেবারে তোমার ছোটবেলা যেখান থেকে মনে আছে। আমার একদম ছোটবেলা থেকে যতটুকু থেকে আমার মনে পড়ে তখন থেকেই বলছি। এমনিতে তোমাদের জন্ম জেলা কোথায়, মানে কোথায় জন্মেছো? আমাদের ঢাকাতেই ঢাকাতেই ব্রট আপ। ওকে, ফাইন। ওকে, তুমি ও লেভেল কমপ্লিট করে এখন এ লেভেলের জন্য ওয়েট করতেছো, রাইট? এরকম একটা সিচুয়েশন আছে। ওকে, ফাইন। আমি যখন প্রথম ক্লাস প্লে গ্রুপে আমাকে স্কুলে ভর্তি করে, তার আগে আমি ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে তোমরা কি রেগুলার হ্যালো 8920 শোনো? হ্যাঁ, হাউ ডু ইউ ফিল? আমি আগে প্রথমে আর কি জেবিএসবি শুনতাম, তারপরে যখন জানতে পারলাম হ্যালো 8920 হয় তো এটা শোনা শুরু করি। ক্রাইম না, মানে জীবনে যে কষ্ট আছে সেগুলো তারা বলতে আসে, তো শুনে শুনে আমার একটু ভালোই লাগে যে মানে তুমি কি কিছু পাও এই অনুষ্ঠান থেকে? তুমি কি কিছু পাও? হ্যাঁ, কেউ কেউ আছে যারা অনেক কষ্ট করে, তারা তাদের থেকে অনেক কিছু আমি শিখি যে তারা তো অনেক কষ্টই করছে, আমি তো তাও পাচ্ছি। আগে দেখা যেত আমি মানে অল্প একটু বাবা মার থেকে কষ্ট পেলে আমি অনেক বেশি ডিপ্রেসড থাকতাম, তো আমি এটা থেকে অনেকটাই শিখেছি যে আমার থেকেও তো কষ্টের মানুষ আছে। এক্স্যাক্টলি। আমি সবসময় একটা কথা বলি, অনুষ্ঠানটি সব শ্রেণীর মানুষের জন্য। এখানে একেবারে দিনমজুর যে জীবনে পড়াশোনা করেনি কলম, সেও এসে মন খুলে মনের কথা বলে। গত সপ্তাহে এসেছিল দৃষ্টি প্রতিবন্ধী রাজু, এই সপ্তাহে এসছে ও লেভেল এ লেভেলে পড়াশোনা করা স্টুডেন্টরা, এবং ওরাও জীবনের গল্প বলছে। সব শ্রেণীর মানুষকে একটা প্ল্যাটফর্মে কানেক্ট করবার জন্য অনবরত যে চেষ্টাটি আমি করে যাচ্ছি, সেটা নিঃসন্দেহে আপনাদের ভালোবাসাতেই। যাই হোক, আমি একটু অফ টপিকে কথা বললাম। সাধারণত আমি বলি না এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বা অনুষ্ঠানে। ঠিক আছে, বলো। 3 বছর বয়সে আমাকে আমার বাবা প্লে গ্রুপে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে। তো যেদিন ফার্স্ট দিন, আমি সেদিনের কথাটাই বলছি। সকালবেলা আমি এমনিতে একটু দেরি করে উঠি ঘুম থেকে, তো আম্মু আমাকে এক কথায় জোর করে ঘুম থেকে উঠিয়ে তারপর রেডি করে বললো যে আচ্ছা তুমি বাবার সাথে স্টাফ বাসে করেই যেও। আমার স্কুলের সামনে দিয়ে বাবার স্টাফ বাস যায়, স্কুলে আমাকে বাবা পৌঁছে দিয়ে আসে। মানে পৌঁছে যখন যায় তখন আমার টিচারের সাথে আমার সামনেই কতগুলো কথা বলে আমার, যেগুলো মনে পড়ে। আমার বাবা খুবই কেয়ার করে আমাদের, এই জন্য মানে আমি আরো হচ্ছে আমার বাবার হচ্ছে আগে একটা বেবি হয়েছিল আমার থেকে 2-3 বছরের বড়, বাট 4 মাসের সময় আর কি বেবিটা মারা যায়। দেখে আমি 3 বছর বড় হয়েছে দেখে আমি অনেকটাই আদরে ছিলাম সবার কাছে, আমার বাবা মা আমার দাদির কাছে, সবার কাছে অনেক বেশি আদর পেয়েছি। সেদিন টিচারের সাথে অনেক কথা, যে আমার মেয়েকে ভালোভাবে দেখবেন, ওর কোনো কিছু দরকার হলে ওকে জিজ্ঞেস করবেন যে ও ওয়াশরুমে যাবে কিনা অথবা ওর হ্যান্ড ওয়াশ করতে হবে কিনা। আর যদি ওকে ওর মামা না নিতে আসে তাহলে কারোর কাছে ছাড়বেন না, ওকে বারবার বলে দিবেন, দেখাবেন যে ওইটা ওর মামা কিনা, ঠিক করে বলতে বলবেন। তো সেদিন অনেকটাই কথা টথা বলে টিচারকে অনেকটা বিরক্ত করে বাবা রেখে গিয়েছিল। তো আমিও ভালোভাবে ক্লাস করলাম সেদিন ফার্স্ট ক্লাস, তো তেমন একটা বেশি কিছু পড়াইনি, কয়েকটা ফ্রেন্ড বানিয়েছি, ওই ফ্রেন্ডের সাথেই মোটামুটি খেলেছি দুলেছি এগুলোই। তো যখন ছুটি হলো মানে সবাইকে লাইন ধরে বের করে দেয়, তো আমার যখন টাইম এসছে তখন আমার টিচার আমাকে বলছে যে তোমাকে কেউ নিতে এসছে? আমি বলেছি হ্যাঁ আমার মামা এসেছে। আমার মামা যখন আমাকে আসলো নিতে তখন আমাকে বারবার দেখিয়ে বলছিল, ঠিক করে দেখে বলো তো এটা তোমার মামা কিনা, তুমি চিনতে পারো কিনা, নাহলে তো তোমার বাবা। আমার মাথা খেয়ে ফেলছিল একবারে। ছুটির আগে আমাকে কতবার ফোন দিয়ে বলছিল যে ছুটি হয়েছে কিনা। সেদিন ভালোই এনজয় করেছিলাম ফ্রেন্ডসদের সাথে। তারপরে দিস ইজ ইওর ফার্স্ট মেমোরি, রাইট? এবং বাবা কতটা টেক কেয়ার করতো, এবং এরকম মেমোরি মোরাললেস আমাদের প্রত্যেকের জীবনেই আছে। তুমি কিছুটা নস্টালজিক করে দিচ্ছ আমাকে। যাই হোক, বলো।
মামার সাথে যখন বাসায় যাচ্ছিলাম, মামা আমাকে জিজ্ঞেস করছিল আজকে ফার্স্ট ডে কেমন ছিল। আমি বললাম ভালোই ছিল, আমি প্রত্যেকদিন স্কুলে যাব, আমার স্কুল খুব ভালো লাগে, আমি এরকম বললাম। তো বাসায় যাওয়ার পর ঠিক আম্মু আমাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার, কেমন কি করলে ক্লাস। আমার মার কি আমাকে স্কুলে নিয়ে যেতে আসতে পারতো না, কারণ আমার মেজো বোনটা আর কি তখন মাত্র হয়েছে, ওকে। তো এই জন্য আমার মা আর কি কিছু করতে পারতো না। আর রাতে যখন বাবা আসবে তখন তার আগে আমাকে ফোন দিয়ে বলে যে কি ব্যাপার বাবা, তুমি ক্লাস কেমন করলে আজকে, তোমার জন্য কি নিয়ে আসবো বলো। তো আমার বাবা এরকম ছিল যে আমাকে শুধু একদম মাথায় করে রাখতো, চলো এখানে নিয়ে যাই ওখানে নিয়ে যাই, ভালোই তো এটা করেছো। সো তুমি বড় ছিল তাই ফ্যামিলি? একদম কয় ভাই বোন বড়। তোমরা? আমরা 3 বোন 1 ভাই। 3 বোন 1 ভাই, মানে তুমি বড় ও মেঝো, তারপরে আরেকজন আছে এবং তারপরে সবার তারপরে ছোট একদম একটা। ছোট ভাই। ওকে, ঠিক আছে। তারপরে বাবা যখন আসে তো মানে বলেছি যে কিছু নিয়ে আসবা না, কিন্তু ঠিক কিছু না কিছু Right, নিয়েই আসে। right. তো বাবা আমাকে জিজ্ঞেস করলো যে কেমন কি করেছো আজকে ক্লাসে। তো আমি বললাম হ্যাঁ আমার খুব ভালো লেগেছে, আমি প্রত্যেকদিন স্কুলে যাব। তো এইভাবে যখন আমার এই প্লে গ্রুপের থেকে আমি নার্সারিতে প্রমোট করব, জি। রেজাল্টে একদম A+ পেয়েছি, দেখেই মানে এমন ভাব করছিল যেন আমি এইচএসসি অথবা এসএসসি তে গোল্ডেন A+ পেয়েছি। সবাইকে আগে ফোন করে করে বলছিল যে আমার মেয়ে এটা পেয়েছো। তো আমার মেজো বোনের যখন 2 বছর বয়স থাকে তখনই আর কি ছোট বোনটা হয়। জি। দেখা যায় সবাইকে ট্যাকল করতে পারে না দেখে আম্মু আমার ছোট খালামণিকে ডাকতে হয়। ওকে। আমার ছোট খালামণি আমাদের বাসায় থেকে পড়াশোনা করে আর আমাদের টেক কেয়ার করে। ওকে। আর মামাটা মানে বাবার ব্যবসার সাথে মামা একটু হাত বোলাতো, তো এই জন্য মামা একটু ব্যস্তই থাকতো। জি। তারপরে খালামণি আসার পর থেকে খালামণি আমাকে স্কুলে নিয়ে যেত আসতো। তারপর বাবা ওই সময় বিজনেস করতো? না, বাবা যখন চাকরি করতো। কিস চাকরি করতো? কোন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে? মাল্টিন্যাশনাল ওকে, কোম্পানিতে। ওকে, মানে বাবার স্যালারিটা অনেক ভালোই ছিল, আমাদের ফ্যামিলিতে কোনো কিছুই কম ছিল না। ওকে, ফাইন। আমি আর কি যখন 1-এ পড়ি আর 2-তে পড়ি, মেজো বোনটাকে স্কুলে ভর্তি করে। ওর তখন 3-3.5 বছর হয়, তখন ওকে ভর্তি করে। মানে ভর্তি একই স্কুলে হই, বাট দেখা গেত যে আমাদের শিফটটা আলাদা। নাফিজার শিফটটা আর কি সকালে ছিল, আমার শিফট ছিল আর কি 10টার থেকে, আর ওর ছিল হচ্ছে 7টার থেকে। ওকে। তো ওকে নিয়ে যেত মামা আর আমাকে খালামণি নিয়ে যেত। তো আমার ছোট বোনটা হওয়ার পর থেকে আসলে আমার বাবার সাথে আমার বন্ডিংটা একটু কমতে থাকে। জি। আম্মু সারাদিন ওদেরকে নিয়ে ব্যস্ত থাকে, আমি আমার মতো পড়াশোনা করি, আমার টিউটর আসে আমাকে পড়াতে, আমিও বিজি থাকি। বাবা তো দেখা যায় সে রাতেই আসে, আমি 10টার আগে ঘুমিয়ে পড়তাম, বাবার সাথে তেমন দেখা হতো না। জি। সকালবেলা আমি যখন উঠতাম যাওয়ার জন্য ততক্ষণ আমি দেখতাম যে অলরেডি বাবা চলেও গিয়েছে। আচ্ছা। আমার ছোট বোনটার আবার 3 মাসের সময় ওর একটা মানে ব্রিদিং প্রবলেম, ছোট বোনটা একদম 3 নাম্বার যেটা? হ্যাঁ 3 নাম্বার। ওর ব্রিদিং প্রবলেম দেখা দেয়, তো ওকে ডক্টরের কাছে যখন নিয়ে যায় তখন সে কতগুলো টেস্ট দেয় করার জন্য। রিপোর্ট পাওয়ার পর জানা যায় যে ওর হার্টে একটা হোল আছে, মানে ছিদ্র। ছোট্ট একটা ছিদ্র আছে। হ্যাঁ হ্যাঁ। ছিদ্র আছে। আব্বু আর কি অনেক কষ্টই পেয়েছিল যে আমার ফার্স্টে একটা ছেলে হয়েছিল, ও মারা গেল, এখন যদি আমার এই মেয়েটার কিছু হয় মানে আরো কতগুলো কষ্ট বাড়বে। তো আব্বু চেষ্টা করছিল যে কিভাবে ওইটা কিওর করা যায়। তো অনেকগুলো ভালো ভালো ডক্টরের কাছে গিয়েছে, জিজ্ঞাসা করেছে যে এটার কোনো কিওর আছে কিনা। বলেছে হ্যাঁ আছে, বাট ওর তো এখন কোনো প্রবলেম হচ্ছে না, তো আপাতত ওর এই বয়সে ওর কিওর না করে এভাবে থাকতে দেওয়া ভালো। দেখা যায় বড় হওয়ার সাথে সাথে ওইটা ঠিক হয়ে যায়, বলতে গেলে অনেকজনেরই হয়ে যায়। ওকে। এভাবে ও ভালোই থাকে, আমরা সবাই ভালো থাকি। জি। তো আমি ট্যুর ফাইনাল দেওয়া হয়ে গিয়েছে আমার। আমি ওই মানে যে স্কুলে পড়তাম ওই স্কুল থেকে অন্য একটা স্কুলে অ্যাডমিশন টেস্ট দিব, ওইটা আর কি আরো একটা ভালো স্কুল। আমার দেখা যায় 6 মান্থ গ্যাপ যায়, কারণ ওইখানে নিয়ম ছিল মানে জুন টু জুলাই ছিল। তো 6 মান্থ আমার গ্যাপ যায়, ওই 6 মান্থ হচ্ছে আমি অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপেয়ার হই। ওকে। জানুয়ারি আর ডিসেম্বর আমার ঠিক মনে পড়ছে না, তখন উইন্টার সিজন ছিল। বাবা আর কি এমনি তো সবসময় যেতেই হতো আব্বুর অফিসিয়াল কাজে, চিটাগং যেতে হতো, খুলনা যেতে হতো, অনেক জায়গায় যেতে হতো। আব্বু গিয়েছে চিটাগং এ, তো যেদিন গিয়েছে তার পরের দিনের কথা, রাতের বেলা যখন ঘুমিয়ে পড়ি তখন প্রায় মনে হয় 1টা-1:30 বাজে। তখন একটা কল আসে আম্মুর ফোনে, যে নর্মালি আম্মুর ফোনে এত রাতে কল আসে না। কলের জন্য মানে আরো 2-1 বার কল বাজে দেখে মনে হয় আমার ঘুমটা ভেঙে যায়। তো আম্মু যখন পিক করলো তখন কতক্ষণ হ্যালো হ্যালো বলার পর
কোনো আওয়াজ না পেয়ে তারপরে আমার বাবাই আর কি ফোন দিয়েছিল, তখন বলছিল কি ব্যাপার, কথা বলতেছো না কেন? তো আমার বাবা হঠাৎ করে বলে যে মর্মর সুরে বলতেছিল আর কি, আমি তো অ্যাক্সিডেন্ট করেছি ফেনীতে। তো আমি তো আর বাবা কতটুকু বলেছে ততটুকু আমি তো আর শুনিনি। আম্মুকে হঠাৎ করে আমি দেখি মানে হাউমাউ করে কাঁদতেছে। তো আমি কিছু বুঝতে না পেরে আমিও আম্মুকে দেখে আমিও চিল্লাপাল্লা করে কান্নাকাটি করতে শুরু করেছি যে কি হয়েছে কি হয়েছে। তো পাশের রুম থেকে আমার খালামণি ছুটে আসছে। তো এটা আম্মুর কোনোভাবে আর কি বলছে না যে কি হয়েছে, কিন্তু উনি ওই দিক দিয়ে কান্না করছে তো করছেই। আমার মামাটা তখন বাসায় ছিল না, একদম হাউমাউ করে শুধু কাঁদছে, আমি কিছুই বুঝতে পারছি না। তারপরে খালামণিকে বলে যে আসলে ওর বাবা তো অ্যাক্সিডেন্ট করেছে ফেনীতে, তো আমি এখন কি করব? আমি আমি একা, ওর মামাও নেই, না হলে ওর মামাকে নিয়ে আমি যেতে পারতাম। তো অ্যাক্সিডেন্টটা কিসের হয়েছিল? বাসে করে আসছিল, মানে দুইটা বাস একদম সামনাসামনি, একদম মানে অনেক খারাপ অবস্থা ছিল, নিউজেও ছিল এটা। 4 জন মানুষ এখানে স্পট ডেড হয়ে গিয়েছিল। তো আম্মু আমার আব্বুর একটা ফ্রেন্ড চৌধুরী আঙ্কেল, তাকে ফোন করে বলে যে ওর বাবা তো অ্যাক্সিডেন্ট করেছে, আমি তো এখন বাসায় একা, আমি কি করব, আমি তো কিছু বুঝতে পারতেছি না, আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন? তো আম্মু আমার ছোট বোনটাকে নিয়ে বাসায় যতটুকু টাকা ছিল তখন আর কি, ঘরে যতটুকু থাকে ততটুকু নিয়ে আর কি বের হয়ে যায়। বাকিটা কি হয় আমি জানি না, আম্মুর কাছে একটা ফোন ছিল তখন, তো ওইটা নিয়ে আম্মু চলে যায়। বাকিটা কি হয় সেটা তো আমরা পরে জানতে পারি না। তারপরে খালামণি বাসায় একা ছিল দেখে আম্মু চিন্তা করে যে আমাদের পাশের ফ্ল্যাটে, আমরা সবাই অনেক ফ্রেন্ডলি ছিলাম পাশের ফ্ল্যাটের মানুষরা, তো তাদেরকে একবার নক করেছিল অনেক রাতে, কিন্তু তারা আর কি খুলেনি দেখে পরে বললো যে সকাল সকাল হওয়ার সাথে সাথে তোমরা ওনাদের বাসায় যে থেকো, অথবা ওনাদেরকে বললো যে আমাদের বাসায় একটু থাকতে। তখন আমার বয়স খুব কম, কিন্তু তারপরে আমার মনে হচ্ছিল আমার বাবার জন্য, বাবাকে খুব বেশি ভালোবাসি, আমার বাবার জন্য বারবার খুব মনে পড়ছিল যে বাবার কি হয়েছে, বাবা কেমন আছে এখন। তারপর যতটা আম্মুর কাছ থেকে আমি শুনতে পাই, আম্মু যখন যায় ওখানে যে পৌঁছায় আর কি, অ্যাক্সিডেন্ট স্পটে কাউকেই দেখতে পায় না, তাদেরকে আর কি হসপিটালে নিয়ে গিয়েছে। সব জায়গায় আর কি কাচের টুকরো ভাঙা চোরা এরকম পড়ে আছে, আর পুলিশ আছে এখানে। তো পুলিশদেরকে জিজ্ঞেস করে আম্মু কোন ক্লিনিকে আছে, তো ওনারা আর কি ডিরেকশন দিয়ে দিল যে এখানে আছে এই হসপিটালে দাঁড়া। আম্মু যখন ওই হসপিটালে রিচ করলো তখন যেটা দেখলো সেটা দেখে নাকি আম্মু আরো বেশি কান্না করেছে। পরে তুমি এটা শুনেছো মার কাছ থেকে? হ্যাঁ, মার কাছ থেকে শুনেছি। আম্মু তো অনেক খোঁজাখুঁজির পর আম্মু দেখতে পায় আর কি যে একটা রুম আব্বুকে ফ্লোরের মধ্যে শুয়ে রেখেছে। আম্মু তো দেখে ভয় পেয়ে গিয়েছে, আবার যে কিছু হয়ে গেল। আব্বু কোনো মতে আর কি চেষ্টা করছিল যে চোখটা যাতে বন্ধ না হয়, মানে আব্বুকে অ্যানেস্থেসিয়া দিয়েছিল দেখে আব্বুর শুধু বারবার ঘুম আসছিল। তো আব্বু কোনো মতে চেষ্টা করছিল যে ঘুমিয়ে না পড়ে। এখানে হসপিটালের মানুষদের তো খবর নেই, না জানে আমাকে বলে যে আমি মারা গিয়েছি। আম্মু যে দেখে যে আর কি আব্বুকে ফ্লোরে শুয়ে রেখেছে, আর চারপাশে আরো 3টা লাশ আছে। 3টা লাশের মধ্যে আব্বু একা। তো আম্মু তো প্রথমে ধরে নিয়েছিল আব্বু বোধহয় মারা গেছে। হ্যাঁ। তারপরে যখন ডক্টরটা এসে বলে যে ওনাকে তাড়াতাড়ি ঢাকাতে নিয়ে যান, ভালো হসপিটালে ভর্তি করেন, তো আম্মু তখন আর কি একটু ভালো লাগলো। একদম খারাপ অবস্থা, তখনও আব্বু জানে না যে আব্বুর পাটা ভেঙে গিয়েছে, বোঝা যাচ্ছিল না। তো আব্বুকে যতক্ষণে মানে ওখানে আর কি ওয়েট করতে হয়েছিল, যেতে যেতে অনেক ভোরের মতো হয়ে গিয়েছিল। অফিসের স্টাফরা জানার পর অফিসের এমডি স্টাফ বাস সহ অ্যাম্বুলেন্স সহ কতজন মানুষকে পাঠিয়ে দিয়েছিল। তো আম্মু ওই অ্যাম্বুলেন্সে করে বাবাকে ঢাকার শ্যামলীতেই ট্রমা সেন্টারে নিয়ে আসে, ট্রমা সেন্টারে আব্বুকে ভর্তি করে। আমার বাবার অ্যাক্সিডেন্টের কথা শুনে মানে সেদিনই আর কি দাদি চলে আসছে, আমার ফুপি চলে আসছে, যেটা হয় আর কি ফ্যামিলি গ্যাদারিং। হ্যাঁ, ফুপি চলে আসছে। আমার বড় ফুপি আরো বেশি ইমোশনাল টাইপের মানুষ, মানে যদি জানেও যে এক জ্বর হয়েছে আব্বুর, তাতে উনি হাউমাউ করে কান্না টানা করে। বুঝতে পারছে যে খারাপ অবস্থা অনেক, সে আরো উড়াধুরা কান্না শুরু করে দিয়েছিল। মানে বাসার একদম সিচুয়েশনটা একদম অগোছালো হয়ে গিয়েছিল। তো সেদিন আমার যাওয়া হয়নি, ভালো হসপিটালে তো তেমন মানুষদেরকে বেশি যেতে দেওয়া হয় না। তো পরের দিন আমি যাই, আমার খালামণির সাথে আর কি দুপুরের লাঞ্চটা খালামণি রান্না করে বলে যে আচ্ছা তুমি আমার সাথে চলো। মামাও ছিল আমার সাথে, হসপিটালে নিয়ে গিয়েছিল। আমরা যখন যাই, বাবাকে প্রথমে আমি মানে খুব একটু কষ্ট হয় খুঁজে বের করতে, যে দেখি বাবা শুয়ে আছে একদম, মানে অনেক স্যালাইন ট্যালাইন দিয়ে রেখেছে,
যে বাবাকে দেখে আর কি আমার খুব কষ্টই লাগলো যে জি তো বাবা আমাদেরকে এত ভালোবাসতো যে আমাকে যখন আর কি দেখতে পেরেছে বুঝতে পেরেছে যে আমার মেয়ে আসছে তখন আর কি আমাকে বলে যে আমার বাবা এসছো তুমি দেখেছো বাবার কি হয়েছে থাক কিছু না সমস্যা নেই তোমরা আছো তো আমি আছি এরকম বলছিল বাবা আমি বারবার কাছে যাচ্ছিলাম দেখে আমার মা বলেছে বারবার কাছে যেও না তোমার বাবার ব্যথা লাগতে পারে দেখলাম যে বাবার মুখে অনেকটা কাটা ছেঁড়ার দাগ তো আম্মু পরে বলেছিল যে ওখানে সব কাজ ঢুকে গিয়েছিল তারপরেও আমি আরো জানতে পেরেছি যে পুরো বডিতেই কাজ অনেক আছে এমনিতে বাবা আমাকে তেমন কার্টুন দেখতে দিত না ওখানে যাওয়ার পর বাবা আমাকে বললো যে হ্যাঁ তুমি কার্টুন দেখো তখন একটা ডক্টর আসে বাবাকে চেক আপ করতে আমাকে আমার খালামণিকে বলে যে তোমরা কতক্ষণ বাইরে ওয়েট করো আমি ড্রেসিং করে দিয়ে তারপরে তোমরা আবার ভিতরে এসো চলে যায় তারপর আমরা আবার ভিতরে যাই জি থাকতে থাকতে ওখানে সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমি যখন বাসায় চলে আসবো তখন আব্বু আমাকে ডেকে বলে যে থাকো আমার সাথে থাক আমার সাথেই ঘুমাবে কি সমস্যা হবে তো তখন আম্মু আর কি বলে যে হ্যাঁ যদি তোমার উপর পা উঠে যায় এরকম আর কি বলে তো বাসায় চলে আসি আমার ফুপিরাও কতদিন ছিল এভাবে আমিও যেতাম আমি যে লাঞ্চ নিয়ে খালামুনির সাথে যেতাম প্রায় প্রত্যেকদিনই ওকে তো যখন 15th ডে হসপিটালে তখন ওনারা বলে যে আর কি অপারেশনটা করবে বাবার পায়ের অপারেশনটা করবে যেদিন বলে তার পরের দিনে অপারেশনটা হয়ে যায় জি কিন্তু অপারেশনের পরে বাবার আর কি বাবার আমার বোনদের একটা রেয়ার গ্রুপ ব্লাড গ্রুপ ও নেগেটিভ 2 ব্যাগ ব্লাডের দরকার ছিল তো আমার বড় ফুপির হচ্ছে ও নেগেটিভ ছিল তো বড় ফুপি একদম শুকনা টাইপের মানুষ সে আর কি বলে যে হ্যাঁ আমার গাড়ি থেকে সব রক্ত নিয়ে নেন আমার ভাইকে বাঁচান তো যদিও ডক্টর মানা করে যে না আপনি অনেক শুকনো মানুষ আপনার গাড়ি থেকে নেওয়া যাবে না রক্ত থাক উনি এভাবেই থাক ওনাকে কিছু মেডিসিন দিয়ে দিব ওনাকে কিছু ফুড চার্ট দিয়ে দিব ওগুলো ফলো করলেই ওনার গায়ে রক্ত আবার হতে থাকবে সমস্যা নেই তখন আর কি রিলিজ দিয়ে দেয় অপারেশনের কয়েকদিন পরেই বাবার আর কি প্লাস্টার করা থাকে কাস্টিং যেটা সেটা করা থাকে বাবাকে রিলিজ দিয়ে দেয় তো বাবা বাসায় চলে আসে বাসায় আসার পরও আমার ফুপিরা আমার দাদিরা মানে 1 মাসের মতো ছিল আমার বাবার সাথে যে আমার মার তো কষ্ট হবে ভালোই চলে যায় 1-1.5 মাস পরে বাবার কাস্টিং ওইটা কেটে ফেলে দেওয়া হয় এমনিতে শুধু ব্যান্ডেজটা থাকে তারপরে আব্বু আর কি ক্লাচ নিয়ে হাঁটতে হতো তার মানে ঠিক হওয়ার কয়েক মাস পরেই অফিসে আবার কন্টিনিউ করে অফিসে ওই ক্লাচ নিয়ে যেত আসতো তো এমন করে ভালোই যাচ্ছিল আমাদের দিন আবার আমরা ওইভাবেই চলছি জি ভালোভাবেই চলছি বাট আব্বুর কষ্ট হতো আব্বু কখনো বুঝতে দিত না তো আমিও আর কি নতুন যে স্কুলটাতে ওই নতুন স্কুলেও ভর্তি হয়ে যাই ওখানেও ক্লাস কন্টিনিউ করি মানে আমার একটু স্কুল থেকে একটু দূরে থাকতাম দেখে আমার আর কি স্কুল বাসে যেতে আসতে হতো ওকে তো এরকম 1 বছর আব্বু কন্টিনিউ করার পর জব তারপরে ভাবে যে আর করবে না এভাবে আর কি একটু কষ্টই হয় আব্বুকে বলেছিল যে 1 বছর পর বাবার আর কি মানে পায়ের ভিতরে কি কি আর কি ঢুকিয়েছিল মানে প্লেট নাকি কি বলে ওগুলা আর কি বের করে ফেলতে বলেছিল পা যখন ঠিক হয়ে যাবে জোড়া লেগে যাবে বোনগুলো তখন আর কি বের করতে বলেছিল বাট আব্বু বের করেনি ডক্টর দেখিয়েছিল বলেছিল যে সমস্যা নেই আপনার তো সমস্যা হচ্ছে না তো এখন না বের করলেও কোনো প্রবলেম নেই অথবা আপনার যদি কোনো প্রবলেম না হয় আপনি সারা জীবনও রাখতে পারবেন আপনার কিছু হবে না ওকে তো 1 বছর পর আব্বু জবটা যখন ছেড়ে দেন তখন আব্বুর কাছে মানে ভালোই টাকা পয়সা ছিল ছেড়ে দেওয়ার পরও এখান থেকে আরো টাকা দিয়েছিল যে ছেড়ে যখন দিচ্ছে তখন আর কি এমন কিছু করতো না এমনি গার্মেন্টস এর যে মেশিনগুলো নর্মালি ওনারা চায়না থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে ইম্পোর্ট করতো বাট আব্বু আর কি বলেছিল অফার দিয়েছিল আব্বুর তখন আর কি অনেক গার্মেন্টস এর সাথে ভালো আর কি পরিচয় ছিল তো আব্বু বলেছিল যে আমি তো এর থেকে আপনারা তো ওখান থেকে অনেক বেশি দামে আনছেন তো আমি আপনাদেরকে আরো কমে দিতে পারবো বিষয়টা কি দাঁড়ালো যে বাবার এই অ্যাক্সিডেন্টের পর তোমার বাবার চাকরি চলে যায় তাই হ্যাঁ কি চাকরি ছেড়ে দেয় আব্বু। চাকরি ছেড়েই দেয় তিনি হ্যাঁ। এবং এই চাকরি ছেড়ে দেওয়ার পরে ওনার কি ছিল চিন্তা ভাবনা যে উনি বিজনেস করে বা কিছু করে তোমাদের মানে সবাইকে ফ্যামিলি হ্যাঁ। চালাবে তাই কি তখন উনি কিসের বিজনেস শুরু করে মানে তখন আর কি এমনি গার্মেন্টস এর মেশিন ওগুলোর বিজনেস শুরু করে অর্ডার আসতো গার্মেন্টস এর মেশিন যেগুলো চায়না থেকে ইম্পোর্ট হতো সেগুলো আব্বু নিজেই আর কি মানুষদেরকে দিয়ে বানিয়ে দিতে পারতো আরো কমের মধ্যে আব্বুরও বেনিফিট হতো ওনাদেরও বেনিফিট হতো ওকে তো এভাবে আব্বুর ভালোই যায় আমি যখন প্রায় ক্লাস 5-এ পড়ি
তখন ততদিন পর্যন্ত আমরা ভালোই থাকি, আমিও ক্লাস কন্টিনিউ করি, ও তখন স্কুলে ভর্তি হয়, আমার ছোট বোনটাও স্কুলে ভর্তি হয়, তো ভালোভাবে আমাদের দিনগুলো যাচ্ছে। ওকে, আমরা এখানে একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। গল্পটা খুব শান্ত ধীর লয়ে এগোচ্ছে এবং গল্পের গতিটা আসলে এরকমই থাকবে, কিন্তু গল্পের টুইস্ট আসলে অন্য জায়গাতে। বাবার গল্প মেয়েরা বলতে এসছে এখানে, একটা ফ্যাক্ট। আরেকটা বিষয় হচ্ছে, যারা সাধারণত হ্যালো 8920 শোনেন, বেসিক্যালি যারা বিজনেসম্যান আছেন, যারা ইনভেস্টর আছেন, তাদের জন্য আজকের এই হ্যালো 8920 হয়তো অনেক বড় একটা কাজ দেবে। সো আপনাদের জানা মতে, আমি যখন বিরতিতে যাচ্ছি তার আগে বলবো যে, যদি কারো বাবা বিজনেসম্যান হয়ে থাকে, যদি কারো বাবা ইনভেস্টর হয়ে থাকে, বড় মাপের ইনভেস্টর হোক বা যেভাবে ইনভেস্টর হোক না কেন, তাদেরকে বলেন যে প্লিজ আজকের এই হ্যালো 8920টা যেন একটু মনোযোগ দিয়ে শোনে। ওকে, আমরা 4 মিনিটের বিরতি নেবার পর আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. আমন্ত্রণ জানাচ্ছি আরো একবার ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। জীবনের গল্প বলার জন্য এখানে রয়েছে দুই বোন, নাদিয়া এবং নফিজা। তাদের বাবার জীবন গল্প এবং একই সাথে নাদিয়ার জীবন গল্পের মধ্য দিয়ে আসলে তার বাবার জীবন গল্পটা উঠে আসছে। আমরা কথা না বাড়িয়ে নাদিয়ার কাছে আবারও ফিরছি। সো যেখানটা ছিলাম আমরা, যে বিজনেসের কোনো কিছু একটা বলছিলে, তোমার বাবা গার্মেন্টস সেক্টরের কোনো কিছু করার চেষ্টা করছে। হ্যাঁ, আমার বাবা গার্মেন্টস এর বিজনেস গুলো শুরু করে। মেইনলি আমার বাবা আর কি মেশিন গুলো যেগুলো দরকার পড়ে গার্মেন্টস এ। তখন তোমার বয়স কত বা আমার কোন বয়স ক্লাসে পড়ছো তখন- ওই সময়টা? আমি তখন আর কি 3 থেকে 5 পর্যন্ত আর কি, তখন 10-11 বছর জি। বয়স। আমার বাবার বিজনেসটা থেকেও অনেক ভালোই চলছিল, হুম হুম। আমাদের মানে প্রফিটটা আরো বেশি হচ্ছিল। ওকে, তো আমি যখন 6-এ উঠি, নভেম্বরের দিকে আমার ছোট ভাইটা আর কি হয়। নভেম্বরের দিকে? হ্যাঁ, ওকে, নভেম্বরের দিকে আমার ছোট তুমি ভাইটা 5 হয়। থেকে 6 এ উঠছো এই সময়টাতে? হ্যাঁ, এই ওকে, সময়টাতে। ওকে। তো সবাই অনেক খুশি যে 3টা মেয়ের পর একটা ছেলে হয়েছে। আব্বু তো সবাইকে মিষ্টি টিষ্টি খাইয়ে অস্থির। এই যখন দেখলো যে বাবার ব্যাংক ব্যালেন্সটা অনেক বেশি আছে, এখন কি বড় করে একটা ব্যবসা শুরু করা যায়। আব্বু চাচ্ছিল কোনো একটা কিছু করবে, তেমন কোনো আইডিয়া ছিল না, বাট আব্বুর একটা ফ্রেন্ড আছে, সে আর কি বাবাকে বলল যে হ্যাঁ, আপনি তো বিজনেস করতে যখন জানি, এই যে এই বিজনেসটা করলে কেমন হয়, মানে ইটের ভাটা, মানে বাংলাদেশে যেমনটা আর কি হয়, এমনিতে হাত দিয়ে কাটা হয় ইটগুলো, এরকম না করে আর কি একটু উন্নত মানের। তো আব্বু আর কি শুরু করে। আব্বুর কাছে তখন নেট ব্যালেন্স ছিল প্রায় 50 or 70 লাখ ছিল। তো যে বাবাকে সাজেস্ট করেছিল বাবার বন্ধুটা, সেও আর কি কতটুকু দেয়। তারপরে আরো বাবার কতগুলো ফ্রেন্ড আছে। ওকে, সো বাবার কাছে ছিল 50 থেকে 70 লাখ টাকার হ্যাঁ। মতো, সেখানে সে আরো কিছু মানে ধার করলো সবার কাছ থেকে, হ্যাঁ, সবার কাছ বিকজ অফ থেকে। ইটের ভাটের বিজনেস। সো বাবা কি তখন গার্মেন্টস এর বিজনেসটা বন্ধ করে দিল নাকি ওটা পাশাপাশি? না, মানে বন্ধ প্রথম করেনি, পরে আর কি। ওকে, যখন- সিচুয়েশনালি হয়তো। হ্যাঁ, ওকে, তাহলে ওই করেছে। সময়টাতে গার্মেন্টস এর বিজনেসটাও ছিল, পাশাপাশি ইটের ভাটার একটা বিজনেস করার চেষ্টা হ্যাঁ, করছিল। তখন আর কি মাত্র শুরু করছে। কোথায় এটা? এটা আর কি আমাদের গ্রামের বাড়িতে ফরিদপুরেই ফরিদপুরে চেষ্টা করছিল। ওকে, ফাইন। মানুষ আরো বেশি আব্বুকে এনকারেজ করে যে হ্যাঁ, আমাদের তো গ্রামের নামটা বাড়বে। তো আব্বু চিন্তা করে হ্যাঁ, ভালোই তো হবে, তো আমি করি। তো সবার কাছ থেকে মোটামুটি হেল্প পায় Okay. আরো। তো আব্বু এটা থেকে স্টার্ট করে করাটা। ওকে, তো যতদিন আর কি হচ্ছিল, সবকিছু রেডি করতে তো অনেক ভালোই টাইম লাগে। জি। আব্বু সব উন্নত মানের মেশিন টেশিন বানাচ্ছিল, যেগুলো আর কি অটোমেটিক ওয়েতে ইট বানানো হবে। সবকিছু আব্বুর মাথায় সবসময় অটোমেটিক জিনিসগুলোই থাকতো বেশিরভাগ। হুম। তো আব্বু ওই মেশিনগুলো বানায়। আমি তখন 6-এ উঠে গিয়েছি অলরেডি। ওকে, মানে প্রথম যে ইটগুলো বানিয়ে যে পোড়াতে দেওয়া হয়, ওকে, তো ফার্স্ট ইটগুলো খুব ভালোই আসে, মানে পুড়ে চলে আসার পরই ওগুলো একদম হাতে হাতে বিক্রি হয়ে যায় এরকম বাহ, আর কি। যে মানুষের কাছ থেকে টাকা নিয়েছিল সেগুলো অনেক মোটামুটি শোধ হয়ে যায়। হ্যাঁ, Beautiful, okay. মোটামুটি শোধ হয়ে যায়। ওকে, তারপরেও থেকে যায় কত কিছু। তো আব্বু ভাবে যে সেকেন্ডটা দেওয়ার পর ওইটা চলে আসবে, ওইটা থেকে যখন প্রফিট হবে তখন ওইটা থেকে বাকিটা টাকা দিয়ে দিবে। হুম হুম হুম। তো সেকেন্ডটা যখন আসে তখন আর কি একটু প্রবলেম হয়। অনেক তো ইট পোড়ায় একসাথে, তো মাঝখানে যে ইটগুলো সেগুলো আর কি ভালো বের হয়ে আসে না, জি। কাঁচা থেকে যায়, বাট বাইরের গুলো ঠিকই থাকে। ওকে, তো বাইরের গুলো বিক্রি করে ফেলে, বাট তেমন একটা প্রফিট আসে না। তো নেক্সট যে থার্ড ব্যাচ যেটা পোড়াবে, সব ইটগুলো বানানো হয়ে গিয়েছে, মানে চুলায় দিবে এখন, মানে পোড়াবে যে, জি। ওটার জন্য অনেক ফসিল সেগুলো লাগে। ওকে, তো আব্বুর কাছে মানে 2 লাখ টাকা আর কি কম ছিল ফসিল কেনার জি। জন্য। জি। আব্বু আর কি একজনকে বলে যে আপনি একটু 2 লাখ টাকা ধার দেন, আমার ইটগুলো পুড়ে বের হয়ে আসলে আপনাকে টাকাগুলো শোধ করে দিব। ওকে, তো সে আর কি প্রথমে বলে যে হ্যাঁ দিব, আচ্ছা দিচ্ছি।
তো এরকম বলে কয়েকদিন ঘুরিয়ে বাবাকে বলে যে আমার কাছে তো নেই, আমি দিতে পারবো না। তো এই কথাটা আগে বলে দিলেই হতো, মানে অন্য জায়গা থেকে হয়তো ম্যানেজ করতে পারতো। আবার আকাশে মেঘও ছিল, ওকে। আব্বুর আর কি মনে একটু ভয় ছিল। তো আব্বু আরো কয়েকজনের সাথে কথা বলে যে 2 লাখ টাকা দিন, শুধু 2 লাখ টাকা, আর তাতেই আমার হয়ে যাবে। তো এরকম খুঁজলো, কিন্তু পরে আর কাউকে পেল না 2 লাখ টাকা জন্য। 2 লাখ টাকার জন্য ওই থার্ড ব্যাচ পুরোটাই নষ্ট হয়ে যায় ও আর কি। ফসিল যেটা লাগে পুরানোর জন্য, রাইট, তো সেটাই আর কি কালেক্ট করতে পারেনি। হ্যাঁ। তো দ্যাটস ওয়াই ওটা পুরোটা নষ্ট হয়ে যায়। পুরোটা নষ্ট হয় না আর কি, মেঘ ছিল আকাশে, তো বৃষ্টির কারণে পুরোটাই কত টাকা নষ্ট লস হয়ে যায় ওই সময়টাতে? ওখানে ইট বিক্রি হলে অন্তত 70-80 লাখ টাকা আসতো, অনেক ইট ছিল। সো এটা একটা বড় ধরনের লস অনেক বিজনেসে। বড় লস। হ্যাঁ, ওকে, তারপরে এটা আর কি লস হওয়ার পর থেকে আর কি বাবার কাছে তেমন টাকাও ছিল না যে বাবা ওইটা কিনে অথবা আবার লোকদেরকে দিয়ে ইট বানিয়ে আবার অন্য একটা ব্যাচে পোড়াবে। তো আব্বু অনেকটাই চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন যে এখন তো আমাকে কেউ হেল্পও করতে চাচ্ছে না, যে আমার থার্ড ব্যাচটা পুরো নষ্ট হয়ে গিয়েছে, আবার ওনাকে টাকা দিয়ে যদি কোনো প্রবলেম হয়। অনেকজনের বিশ্বাস আব্বুর থেকে উঠে গিয়েছিল। তখন আর কি বাবার টাকা না হয় বাদই দিলাম, যাদের কাছ থেকে টাকা এনেছিল তাদের তো এখনো অনেকটা দেওয়া বাকি, প্রায় 20 লাখ মতো দেওয়া বাকি ছিল। জি। তো মানে দেখা গেল 6 মাস আব্বু দেখলো যে পারে কিনা। আমরা আর কি ঢাকাতেই থাকতাম, আব্বু এসে যতটুকু আম্মুকে বলেছে, আম্মুর কাছ থেকে যতটুকু আমি শুনেছি, তো 6 মাস পর দেখে আব্বু চলে এসছে। তা আমি বললাম যে এতদিন পর আসলা কেন, এর মাঝখানে আসো নাই কেন? 6 মান্থ পর বাবাকে দেখছি। ওকে। তা আব্বু বলে যে হ্যাঁ আসছি, আর যাবো না, এখানে সমস্যা নেই, তোমাদেরকে ছেড়ে আর যাবো না। আচ্ছা, আব্বু এটা বলছে, আমি বুঝতে পারছি না যে কেন। তারপরে পরে শুনতে পারি যে আর কি না, ওইটা আর কি পুরোটাই নষ্ট হয়েছে, সবকিছুই ওখানে পড়ে রয়েছে। আর যা যা ছিল, সিমেন্ট ছিল, এটা ছিল, ওইটা ছিল, পরে জানতে পারি যে ওইটাও গ্রামের মানুষ যেখান থেকে পারছে সেখান থেকে ওনারা নিয়ে নিয়ে যাচ্ছে। এরকম বাসায় এসে আব্বু অনেকটাই ডিপ্রেসড হয়ে গিয়েছিল যে আমার এত বড় একটা লস হলো। আমার কাছে তো এখন আর কোনো সেভিংসও নেই যে আমি অন্য একটা বিজনেস করব। রাইট। আমাদেরকে তেমন বুঝতে দিত না যে কি হয়েছে কি না হয়েছে। আমরাও ট্রাই করতাম যে বাবার সামনে হ্যাপি থাকবো। পরে যখন ঢাকায় এসেছিল তখন বাবা একজনের কাছ থেকে 40,000 টাকা ধার করে নিয়ে এসেছিল ওই সময়টাতে। হ্যাঁ, ওকে। লস করে যখন চলে এসেছে, 40,000 টাকা যখন আস্তে আস্তে ফিনিশ হতে থাকে, তখন আব্বুর মনে আর কি চিন্তাটা বাড়ে যে এখন আমি কোত্থেকে টাকাটা পাবো। যারা সংসার করেন তারাই আসলে বুঝবেন, কোন সন্তানের পক্ষে এটা বোঝা সম্ভব না। ইভেন আমিও কিছুদিন আগে বুঝতাম না, টু বি অনেস্ট। সেটা হচ্ছে যে একটা মানুষের উপর যখন একটা পরিবারের দায়িত্ব এসে পড়ে এবং সেই পরিবারে বাবা আছে, মা আছে, স্ত্রী আছে, সন্তান আছে, তাদের ভবিষ্যৎ আছে, তারা কষ্ট করে আপনাকে বড় করেছে, সুতরাং তাদের মুখে হাসি ফোটানোর ব্যাপার আছে, এত এত রেসপন্সিবিলিটি, এবং ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি হচ্ছেন আপনি, তখন মানে টেনশনটা আর রেসপন্সিবিলিটিটা যে কিভাবে মাথায় জেকে বসে। এবং সেটার চাইতেও বড় কথা হচ্ছে যে যখন এই ধরনের একটা বড় ঝামেলা চলে আসে ফ্যামিলিতে, ভালো কিছু করতে গিয়েছেন, আর্ন করতে গিয়েছেন, সেখানে একটা বড় ধস কিংবা একটা বিশাল লস, সেটা যে আসলে কত বড় ভয়াবহ রকমের একটা বিপর্যয় ওই মানুষটার জন্য, এইখানে মন শক্ত করে ঘুরে দাঁড়ানো ইটস রিয়েলি রিয়েলি টাফ। এবং কেবলমাত্র মনের দিক থেকে শক্তিশালী মানুষরাই টিকে থেকে সামনের দিকে এগিয়ে যেতে পারে। যাই হোক, আমরা গল্পের সামনের দিকে এগোতে চাই, কোনো কিছু আগে থেকে প্রেডিক্ট করবো না, কজ সবসময় এটা বলি যে হ্যালো 8920 আসলে আগে থেকে অনুমান করা যায় না গল্পটা কোথায় গিয়ে দাঁড়ায়। বলো তারপরে বাবা যখন আর কি 40,000 টাকাটা যখন আস্তে আস্তে ফিনিশ হতে থাকে, তখন আর কি বাবার মাথায় চিন্তাটা জাগে যে এখন আমি কি করব। যতদিন আর কি ইটগুলো পুড়িয়েছে ততদিনের জন্য আর কি গার্মেন্টস এর থেকেও আব্বু আর কি সরে গিয়েছিল দেখে এখন আর তাদের সামনে যেতেও পারছে না, আর অর্ডার আনতেও পারছে না। তারাও তাদের মতো বাইরে থেকে ইম্পোর্ট করা স্টার্ট করে দিয়েছিল বাবা চলে যাওয়ার পর থেকে। তো আব্বু মানে মাঝে মাঝে আমি আর কি লুকিয়ে লুকিয়ে দেখতাম যে আব্বু আম্মু ফিসফিস করে কি যেন বলে, এটা ঠিক না, তবু আমি আর কি দেখার ট্রাই করতাম। আব্বুর মুখটা একদম ভার, আম্মুর মুখটাও ভার। আমি আর কি স্কুলে যেতাম, এমনিতে মাঝে আমাকে টিফিন বানিয়ে দিত, অথবা আম্মু যদি না বানাতে পারতো আমাকে টাকা দিয়ে দিত, আমি ক্যান্টিন থেকে কিনে নিতাম। একদিন আম্মু বানাতে পারেনি, তো আমি আম্মুকে বলি যে আজকে টিফিন বানাওনি, বলে কি না বানাইনি। তো আমি কিচেনে যে দেখি যে কিছুই নেই, আলু থাকলে আলু দিয়ে হয়তো ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে এটা নিয়ে দিত, এখন দেখি আলুও নেই। তো আমি বলি যে আম্মু কিচেনে কিছু নেই, এটা নেই দেখে আমি ভেবেছি ফ্রিজে কিছু আছে, হয়তো ফ্রিজে যেয়ে দেখি ফ্রিজেও কিছু নেই।
এমনিতে কিছুই চেক করতাম না। ওকে। আমি বলি যে আচ্ছা আজকে টিফিনে তো বানাওনি, তাহলে টাকা তো আমি টাকা দিয়ে খেয়ে নিবো। তো আম্মু বলে যে আচ্ছা টাকা তো আমার কাছে নেই, আজকে কি টিফিন না খেলে হয় না, আম্মু আমাকে এটা বলে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি মানে আর কি তেমন কোয়েশ্চেন করলাম না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আম্মুর মনে হয় কষ্ট হচ্ছে বানাতে, থাক। অথবা আব্বু মনে হয় বাইরে গিয়েছে দেখে আম্মুর কাছে টাকা নেই, আম্মুকে দিয়ে যায়নি, এরকম কিছু। তো আমি সেদিন এভাবে টিফিন না খেয়েই ছিলাম, তো আমার কোনো প্রবলেম ছিল না তেমন একটা। আমি যখন বাসায় এসেছি তখনও দেখি যে আম্মু মানে দুপুরে রান্না করেছে শুধু ডাল আর ভাত। ওকে। তো আমি বলেছি যে আম্মু আর কিছু রান্না করনি, বলে যে না আমার আজকে ভালো লাগছে না, তো তাই আমি আর কিছু রান্না করতে পারিনি, ওটা নিয়ে খাই, যেটা থাকে সেটাই খাই, সমস্যা কি। তো আব্বু যখন বাসায় আসে আমি তখন আর কি পরে জানতে পারি যে বাবা আর কি গিয়েছিল হয়তো কোনো কাজের খোঁজে, জি। কিছুই পারেনি, তারপরে খালি হাতে আসতে হয়। তারপর থেকে আব্বু আর কি মাথায় চিন্তা করে যে কি করবে কি করবে। টিভিতে একটা কিছু দেখলেই বাবা চিন্তা করে যে বাংলাদেশের মানুষের জন্য এটা কিভাবে ইজিলি বাংলাদেশের মানুষ নিতে পারবে। বাংলাদেশ তো আর তেমন একটা। তুমি একটা জিনিস আমাকে বলো তো, তখন তুমি কোন ক্লাসে পড়ছো? তখন আমি 8-এ পড়ি হয়তো। সো তুমি বাবার বড় সন্তান, তুমি বাবাকে খুব ক্লোজলি কি অবজার্ভ করে দেখেছো যে বাবার মুখে চিন্তার ছাপ থাকবো কিনা, বাবা টেনশন? অনেক ক্লোজলি। সো হাউ হি অ্যাক্ট অ্যাকচুয়ালি ওই সময়টাতে? আমাদের সামনে আর কি মানে কেমন বলতে চলে না, মুখটা গোমরা আছে কিন্তু আমাদের সামনে আর কি জোর করে হাসিটা আনার চেষ্টা করছে, এমন। সন্তানরা কিন্তু সবই বোঝে এবং সন্তানদের কাছে লুকানো যায় না। আমি সম্ভবত একটা ছবির গল্প আপনাদেরকে বলেছি রেডিওতে অনেকবার, বাইসাইকেল থিপস। আপনারা যদি সুযোগ পান এই ছবিটা আপনারা দেখবেন। আরেকটা ছবি ছিল বিশ্বযুদ্ধের উপরের একটা ছবি, দি ফাদার বা ওরকম কিছু একটা হবে ছবিটার নাম, আমি নামটা মনে করতে পারছি না। এই ছবির গল্পটা থাকে এরকম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাবা ইহুদি থাকে এবং বাবাকে মেরে ফেলা হবে এবং এটা বাবা জানে, শরণার্থী শিবিরে বা কোথাও বাবা থাকে এবং বাবার সাথে ছোট একটা বাচ্চাও থাকে। সেই ছোট একটা বাচ্চাকে সে কোনোভাবেই বুঝতে দিচ্ছে না যে তার বাবাকে মানে তাকে মেরে ফেলা হবে। সে খেলাধুলা করে বিভিন্নভাবে তাকে বিজি রেখে, এবং যখন তাকে, আমরা তো জানি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় বার্ন করা হয়েছিল, জ্যান্ত পুড়িয়ে ফেলা হয়েছিল, তো ওই ইয়েতে যখন ঢোকানো হচ্ছে ঠিক সেই মোমেন্টেও বাবা বাচ্চার সঙ্গে খেলতেছে যে না আমরা কিন্তু লুকোচুরি খেলতেছি এবং আমি এখন লুকিয়ে যাব, তুমি ওই পাশে গিয়ে দাঁড়াবে। সো আলটিমেটলি বাবাকে তখন নিয়ে যাওয়া হয় এবং বাবাকে পুড়িয়ে ফেলা হয়। আর বাচ্চাটা তখন আলটিমেটলি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে, ট্যাঙ্ক আসে এবং সেটা হচ্ছে মিত্রপক্ষের ট্যাঙ্ক, এসে বাচ্চাটাকে উদ্ধার করে। সো এই ছবিটা দেখার পরে আমি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ফিল করি না, আই ফিল মাই ফাদার এন্ড এভরিবডি শুড ওয়াচ দিস মুভি। কজ আমি নামটা মনে করতে পারছি না, অনেকেও হয়তো আমার ফেসবুকে এসে কমেন্টস করবেন যে ছবিটার নামটা আসলে অনেকেই দেখেছেন। আমাদের পরিবারের বাবারা হচ্ছেন আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ, কজ এই বাবারা আসলে বুঝতেই দেন না যে সন্তানের কি দরকার এবং সে কতটা টেনশন করে, কতটা কষ্ট করে এটা হাজির করেন। যাই হোক, গল্প আরো সামনের দিকে এগোবে, গল্প কেবল শুরু হয়েছে মাত্র। বলো তারপরে বাবা আর কি দেখতাম যে টিভিতে হয়তো দেখতো যে কি কি হচ্ছে, বাংলাদেশের ব্যাপারে কি হচ্ছে, তো আব্বু আর কি সবসময় চিন্তা করতো যে বাংলাদেশের মানুষের জন্য সবকিছু কিভাবে ইজিলি আনা যায়। বাইরের কান্ট্রি গুলোতে তো অনেক মানে অনেক ডেভেলপড কান্ট্রি ওগুলো, তো বাংলাদেশের মানুষ কিভাবে ওই একই ফ্যাসিলিটিস পাবে, বাট বাংলাদেশ মানুষ যেভাবে আর কি অ্যাফোর্ড করতে পারবে সেইভাবে। এটা নিয়ে বসে, ওটা নিয়ে বসে, টেবিলে বসে বাছাবাছি করে কিভাবে এটাকে ভালো করা যায়। আমি ঠিক মনে করতে পারছিলাম সেটা কি ছিল, বাট যেটা ছিল মানে খুব ভালোই ছিল। আমাদেরকে তেমন একটা দেখাতো না, আমি জিজ্ঞেস করলে তেমন একটা বলতো না। পরে আমি আম্মুকে বলতে একবার শুনেছি যে না এত কথা বললে হয়তো সবকিছু ফাঁস হয়ে যেতে পারে, ফাঁস হয়ে গেলে অথবা কেউ আমারটা কপিও করতে পারে, এই জন্য আর কি কাউকে তেমন একটা বলতো না। পরে আমি জানতে পারি যে বাবা একজন লোকের সাথে, অনেক গণ্যমান্য লোক, আমি শুনতে পেরেছি যে সে নাকি ফুফাতো ভাই, গণ্যমান্য লোক, তো সে নাকি বাবাকে আর কি অফার করেছিল সেটা মানে বাবাকে পার্সেন্টেজ দিবে আর মানে বাবার সাথে সে বিজনেসে থাকবে আর কি। হোয়াট অ্যাবাউট দ্য পার্সেন্টেজ, মানে কিসের পার্সেন্টেজ বা মানে তার হোল যে মানে মান্থলি যে আর্নটা হয়, কিন্তু কেন পার্সেন্টেজ দিবে? মানে বাবার যে ইনভেনশনটা ওইটা সে আর কি নিবে। বাবা কি ইনভেন্ট করলো? ইনভেনশনের ব্যাপারটা কি হঠাৎ করে আসলো এই প্রয়োজনের তুলনায়, নাকি বাবা আগে থেকে সব কাজ করতো? বাবা আগে থেকেও মাথায় এরকম ছিল, এমনিতেও বিজনেস করতো, পাশাপাশি আমি দেখতাম রাতে বসে বসে আর কি কিছু একটা নিয়ে জিনিস করতো, রিসার্চ করতো, বুঝতো, বানাতো। আচ্ছা, তো মানে কাজটা আসলে শুরু করে এই লসের পর থেকে শুরু করে। আচ্ছা, ওকে। ইনভেনশনটা আসলে হচ্ছে যে এক্সক্যাভেটর ছিল, অটোমেটিক এক্সক্যাভেটর। এটার কাজটা কি হয়?
এটা আর কি একদম মানে মানুষ দ্বারা হবে না, রোবোটিক পেতে হবে। ইনওয়ার্ড মানে আমাদের মাটি বেনিফিটটা কি? মাটি উঠানোর যে মেশিনটা, ওটা তো মানুষ করে না, মানুষটা চালায়, ওটা মানুষ চালাবে না, ওটা রোবট চালাবে। হ্যাঁ, রোবট। আচ্ছা, ওকে। আর অনেক অ্যাফোর্ডেবল একটা প্রাইসে। তো লোকটা আর কি বলে যে হ্যাঁ ভালোই তো, আপনি তো আমার বিজনেসের জন্য অনেক ভালো, আপনাকে পার্সেন্টেজ দিব, এগুলা বলে বাবাকে নেয়। অনেকদিন ঘোরায়, সে বলে যে তার নাকি সিগারেটের ব্যবসা আছে। তো সে বলে যে হ্যাঁ আমার ওইটা আর কি লোন, ওইটার জন্য আমি যে লোনটা করেছিলাম সেটা এখন আমার শোধ করা হয়নি, কিছু বাকি আছে, তো ওইটা শোধ করে আমি আবার নিউ লোন নিব, ওইটা থেকে আমি এই বিজনেসটা শুরু করব, সে লোকটা বলে। তো বাবাকে এরকম আশ্বাস দিতে থাকে। আস্তে আস্তে বাবার কাছ থেকে পেটেন্ট সে চেয়ে নিয়ে যেত, বাবাও দিয়ে দিত। তারপর আর কি মানে মাঝে মধ্যে আবার বাবাকে আর কি আমরা কিভাবে চলবো সেটা আমার বাবার একটা চিন্তা আছে না, তো বাবা তাকে বলতো যে আমাদেরকে এতদিন বসিয়ে রেখেছেন, আমাদেরও তো কাজ আছে, আপনার জন্যই আমি বসে আছি, কবে স্টার্ট করবেন আপনি কাজ। জি। এভাবে 2013 দিকে আর কি এই কথাটা হয়। ওকে। মানে কন্ট্রাক্টটা সাইন করেনি, করবে এমন অবস্থা। ওকে। তো আব্বু যাচ্ছে আসছে, উনিও বাবাকে টাকা দিয়ে মানে তেমন বেশি অ্যামাউন্ট না, 10,000 20,000 দিয়ে আর কি চালিয়ে রাখছে। ওকে। এর মধ্যে আবার মানে তত টাকাটা তো আমাদের কিছুই হতো না, আমাদের বাসার যে মানে রেন্টের ফিসটা ছিল সেটাতেই তো হচ্ছিল না। আচ্ছা। 10,000 টাকায় কি, আমাদের তার থেকে বেশি আরো ফিসটা। তো বাড়িওয়ালাও আমাদেরকে এসে আর কি বলতো যে টাকা দেন টাকা দেন। বাড়িওয়ালাটাও অনেক কম্প্রোমাইজ করেছে আমাদের দিক দিয়ে, কারণ একটাই যে সে আর আমরা একই জায়গার, ফরিদপুরের, কিন্তু মানে কম্প্রোমাইজ করারও তো একটা সীমা থাকে। আমরা আর কি 1 বছর যাবত তাকে ভাড়াই দিই না, সে আর কি আমাদেরকে কিছু বলবে না, তাহলে তারপর থেকে তার শুরু করে আমাদেরকে টাকাটা দেওয়া। বাবাকে আর কি জোর করতে থাকে টাকা দিন টাকা দিন। যারা আমাদের কাছ থেকে টাকা পেত ওই ব্যবসার জন্য যে নিয়েছিল, তারাও আসতে থাকে আমাদের বাসায় যে আমাকে আমার টাকা দেন, ফেরত দেন। মানে যখন আব্বু ওই বিজনেসটা করে কত ফ্রেন্ডলি হয়ে বাবাকে টাকাটা দিয়েছিল। আমাদের বাসায় তো আসতো, কয়েকজন তো চিল্লা পাল্লাও করতো একদম, বাবার সাথে এমন বিহেভ শুরু করেছিল যে বলার মতো না। আমি সহ্য করতে পারতাম না যে বাবার সাথে এরকম ভাবে ব্যবহার করত। আব্বুকে আমি আমার দাদা যখন মারা গিয়েছিল তখন ছাড়া আর কখনো আমি কাঁদতে দেখিনি, বাট বাবাকে আর কি এরকম টাকা দিতে থাকে। তো আমাদের এইভাবে তেমন একটা চলছিল না, আমরাও অনেক মানে কম্প্রোমাইজ করেই চলছিলাম সবকিছু দিয়েই। আমার বোনদের আর কি ওরা যে স্কুলে পড়ে সেই স্কুলে আর কি, আমার স্কুলেও মানে আমাদের মানে ব্যাংকে ফিস গুলো জমা দিতে হয়। তো আমারটা দেখা গেছে যে আমারটা জমা দিত না, দিলে কিছু বলতো না। যতদিন না হাফ ইয়ারলি এক্সামিনেশন গুলো আসতো তখন বলতো যে আপনার এতগুলো বাকি আছে, এগুলো দিতে হবে, তারপর আপনি অ্যাডমিট কার্ড পাবেন। তো এরকম চেপে যাচ্ছিল। আমার পড়াশোনার যে টাকাগুলো সেগুলো তো বেশি ছিল, আমার পড়াশোনার খরচটা যেহেতু বেশি। আমার বোনদের গুলো আবার কেমন ছিল, ওদের মান্থলি ফিস মান্থলি দিতে হতো। তো ওগুলো মানে কোনো মতে দিয়ে দিত, আর বাকিটা আর কি আমরা অনেক কষ্টেই থাকতাম। আমার খালামুনিরা আমাদের কাছেই থাকতো অনেকটা। তো খালামুনি আমাদের ব্যাপারটা বুঝতে পেরে দেখা যেত মাঝে মধ্যে আমার ছোট মামার কাছে চাল কিনে পাঠিয়ে দিত। আমার যেই খালামুনিকে আমার বাবা নিজে বিয়ে দিয়েছে, আমার ছোট খালামুনি আর কি রিলেশনশিপ করে আর কি বিয়েটা হয়েছে। তো আমার নানা নানি কেউ এটা মেনে নেয়নি, আমার বাবাই দিয়েছে। যেই খালামুনি আর কি এখন মনে হয় খালামুনিটা আমাদের ঋণ শোধ করছে এরকম মনে হচ্ছিল। আমাদেরকে মানে তার বাসায় যেগুলো এক্সট্রা থাকতো সবই আমাদেরকে দিয়ে দিত এরকম। দেখা যেত আমাদের মাসের বাজার সব খালামুনিই দিত, মাঝে মধ্যে টাকাও পাঠিয়ে দিত। কিন্তু মানে তোমার ডিপেন্ড হয়ে যাচ্ছে পুরোপুরি খালামুনির কাছে। হ্যাঁ, এরকম। আর বাবা এই সময় বাসায় বসে বসে ইনভেন্ট করছে, বাট এইভাবে মানে অনেক ডিপ্রেস ছিল কি, মানে যাকে আমি মানে সে তো পড়াশোনা করতো যখন আমাদের বাসায় এসেছিল প্রথম আমার খালামুনি, তখন থেকে এতদূর পর্যন্ত আমি পেলেছি, বলতে গেলে তো পেলেইছি। তখন খালামুনি 9-এ পড়তো যখন খালামুনি এসেছিল। তো ওকে বড় করলাম, আমরা বিয়ে দিলাম, আমরা এখন ওর কাছ থেকে আমাদের এগুলো নিতে হচ্ছে। মানে বাবার একটু কষ্ট আর কি মনে, যে ওর কাছ থেকে আমার এগুলো নিতে হচ্ছে, যেখানে কিনা আমারই ওকে দেওয়ার মানে আমার দিতে ইচ্ছা করে সেখানে ওর কাছ থেকে আমার নিতে হচ্ছে, এটার একটা কষ্ট। তো তখন ওই লোকটা আর কি এভাবে আমাদেরকে আর কি টাইমটা বাড়াতে থাকে যে হ্যাঁ 1 মাস পর 2 মাস পর এরকম করতে করতে দেখা যায় 1 বছর চলে যায়, 2014-এও চলে আসে। এভাবে আমাদের দিনগুলো অনেক বেশি খারাপ যেতে থাকে।
এমনও হতো যে খালামণিও কোনোভাবে দিতে পারছে না, খালামণির শাশুড়ি বাসায় থাকতে দেখে হয়তো দিতে পারতো না। তো আম্মু কি করতো, আমি ফোনে কথা বলতে দেখেছি এই 2014 এর মাঝখানে একবার ছোট ফুপির সাথে কথা বলছে। তখন আমার ছোট ফুপা বাইরে থাকে, দেশের বাইরে। ছোট ফুপির সাথে কথা বলছে, আম্মু আর কি কান্নাকাটি মানে ছোট ফুপি ফোন দিয়েছে, জিজ্ঞেস করছে যে সবাই কেমন কি আছে। তো ছোট ফুপিটা আর কি আম্মুকে বলছিল যে কি হয়েছে ভাবি, আপনি এরকম কেন, আপনার গলা এরকম কেন লাগছে। তারপরে আম্মু কান্না করে দিয়ে বলে যে বাসায় তো আমাদের তেমন কিছুই নেই খাওয়ার মতো, আজকে শুধুমাত্র ভাতই রান্না করেছি, আর তেমন ডালও ছিল না, ডালের সাথে বেশি পানি মিক্স করে রান্না করেছি। তো আম্মু আর কি আমার ভাইয়ের কথাটা বলছিল যে ও এত ছোট, ও কিচ্ছু বলে না, মানে তখন ওর 3 বছর বয়স ছিল। ও আগে আমার বাইরে গেলে ওকে নিয়ে ও অনেক কিছু চেত, যে এটা দাও এটা দাও, ওকে দিতাম। সিচুয়েশনালি ও বুঝে গেছে সামথিং ইজ রং ও ইন দ্য বুঝে ফ্যামিলি। গেছে, ও বাইরে গেলে ওকে যদি জিজ্ঞেসও করে যে তুমি কিছু খাবা কিনা, ও বলতো না আমি খাবো না, এরকম। এভরি 3-4 মেম্বার বছরের বাচ্চা। প্রত্যেকেই বুঝে যায় আসলে, সামহাউ দে আন্ডারস্টুড। একটা ফোন কল শোনাবো আপনাদেরকে আজকের অনুষ্ঠানের শেষের দিকে এসে, যে আজকে ওরা কেন আমার এখানে হ্যালো 8920 এই ফ্যামিলি। এবং ওর বাবাও একবার এসেছিল আমার স্টুডিওতে, কথা বলেছে। তখন সামহাউ আমার কাছে মনে হয়েছে যে ওর বাবা যেভাবে বলে সেটা আসলে আপনাদেরকে পুরোপুরি বোঝাতে পারবে না, সো বেটার হচ্ছে ওনার মেয়েকে দিয়ে বলানো। আর যে ফোন কলটার কারণে মূলত আমি এই ফ্যামিলিকে ইনভাইট করি যে আমার এখানে এসে তাদের পুরো অবস্থার কথাটা বলার জন্য, সেই ফোন কলটা খুব ইন্টারেস্টিং একটা ফোন কল, আমি শোনাবো অনুষ্ঠানের শেষের দিকে এসে। এই পর্যায়ে আমি একটা বিরতি নিতে চাই, ছোট্ট একটা বিরতির পর আমি আবারও ফিরে আসবো। আমার সঙ্গেই থাকুন। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 তে। আমি আরজে কিবরিয়া আপনার সাথেই রয়েছি। আর ফেসবুকে আসতে হলে আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/KEBRIA.RJ। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে আরজে কিবরিয়া নাম, প্লিজ লাইক দিস পেজ। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. সময় রাত 12টা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 তে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আজকে এখানে জীবনের গল্প বলার জন্য এসছে দুই মেয়ে, নাদিয়া এবং নফিজা, তাদের বাবার জীবন গল্প নিয়ে। কিন্তু সেখানে একটা পুরো পরিবারের জীবন গল্প উঠে আসছে। আমি কথা না বাড়িয়ে নাদিয়ার কাছে আবারও ফিরছি। নাদিয়া, তারপরে কি হলো? তারপরে বাবাকে ওই লোকটা আর কি বলছিল, মানে সব দিক দিয়ে আর কি বলে বলে রাখছিল জি, যে হ্যাঁ আমরা আজকে করব না, কালকে করব, সেদিন করব, এরকম বলে বলে অনেক, মানে 1 বছর পর্যন্ত আমাদেরকে শুধু বলে বলে কিছু কিছু টাকা দিয়ে দিয়ে রেখেছে। একটা কথা বলি, 2014 এর দিকে আমার বাবার একটা ফ্রেন্ড, শীত তখন প্রায় মার্চের দিকে, সে আঙ্কেলটা আর কি ফোন দিয়ে বলে যে আপনার তো কোনো খবর নেই, খবর নেওয়ার জন্যই ফোন দেয় আসলে। তারপরে আর কি কথায় কথায় আব্বুকে বলে যে আমার এখানে তো একটা প্রবলেম হয়েছে, এখানে একটা মেশিন লাগবে, আপনি দিতে পারবেন কি? তা আব্বু বলে, আব্বু তো আর কি অনেক আশায় ছিল যে হ্যাঁ কোথাও থেকে পেলে তো ভালোই হয়, আমাদের তো আর্নিং হবে। তো আব্বু আর কি খুশি হয়েছে যে হ্যাঁ ভালোই তো। তো হ্যাঁ আব্বু এই কাজটা করে, এবং এই জন্য আব্বুর আবার হচ্ছে চিটাগং যেতে হয়। তো আমাদের আবার সেই ভয়টা যে আবার চিটাগং কোনো অ্যাক্সিডেন্ট করে কিনা আবার। যে ফোন দিয়েছে হ্যাঁ ঠিকভাবে পৌঁছেছে। আমরা তো বাসায় একা, তখন আমি আমার বোনরা একসাথে ঘুমাই, আলাদা আর কি। আম্মু আর আমার ভাই একসাথে ঘুমাতো, আর আমরা 3 বোন একসাথে। বাবা যেহেতু বাইরে ছিল এই জন্য আর কি, মানে আম্মুর সাথে আমার ছোট বোনটাও শোয়, তো আমি আর আমার মেজো বোন একসাথে অন্য রুমে ঘুমাই। রাত যখন 3টা বাজে আম্মু আমাকে ফোন দিয়ে উঠায়, তো আবার ভয় পেয়েছি যে আবার কি কিছু হলো টলো নাকি, বাবা তো বাইরে আর কি। তখন আমার ছোট বোনের জ্বর ছিল এমনিতে, তো আম্মু বলে যে ওর তো মানে তোমার ছোট বোনের তো আর কি অনেক গলা দিয়ে ব্লিডিং হচ্ছে, শুধু মানে ও কাশছে আর হচ্ছে যে কফটা শুধু ব্লাড বের হচ্ছে। আমি ও দৌড় দিয়ে যে দেখতে যাই, যখন দেখতে যাই তখন দেখি যে মানে পুরা ফ্লোরের অনেকটা প্রায় রক্ত পুরা। আমি দেখে একদম চিৎকার করে কান্না শুরু করে দিই, আল্লাহ এটা কি হলো, মানে আমাদের সাথেই কেন এরকম বারবার ঘুরে ফিরে হচ্ছে। এদিক দিয়ে ও কাশছে, কিন্তু আম্মুকে বলছে আমি বলেছিলাম তুমি কাউকে ডাক দিও না, কাউকে ডাক দিও না, তুমি মুছে ফেলো জিনিসটা, তুমি মুছে ফেলো, কাউকে দেখতে দিও না। আব্বু এমনিতেই অনেক টেনশন করে, আব্বু এসে দেখলে তো আব্বু আরো কষ্ট পাবে। মানে আম্মু আর কি অনেক চিন্তা করছিল যে কি হয়েছে, কোন দিক থেকে হলো, ওর হার্টের প্রবলেমের জন্যই হলো নাকি অন্য কিছুর জন্য হলো। মানে আমার মানে কেমন, আমার
চোখ দিয়ে পানি যেন পড়া বন্ধই হচ্ছিল না এমন। তো আমি খালামণিকে ফোন করে, আমি ওকে ডাকিনি, আমার মেজো বোনকে ঘুমাচ্ছিল, ওকে ডাকিনি। তো খালামণি হাজবেন্ড আবার ডক্টর, তাকে ফোন করে বলি যে আপনার হয়তো বাসায় চলে আসেন অথবা সকাল মানে ভোরে ভোরেই চলে আসেন, মানে এভাবে ভালো লাগতেছে না আমার জিনিসটা, অনেক খারাপ অবস্থা ওর। তো তারা 6টার ভিতরে বাসায় চলে এসছে। যে হঠাৎ করে কি হলো, এই মেয়েটা তো সুস্থই ছিল। আবার সকাল হতে হতে বাবাও চলে আসছিল, বাবা রাতের ইয়াতে চলে আসছিল, বাবার সাথে বাবার একটা ফ্রেন্ডও এসেছিল। এসে দেখে বাবা পুরো একদম শকড, মুখ দেখে মনে হচ্ছে বাবার মানে একদম মারাই গিয়েছে এমন দেখে মনে হচ্ছিল বাবা। তারপর বাবা দৌড় দিয়ে গিয়ে ওকে আর কি জড়িয়ে ধরে একদম কান্নাকাটি শুরু করে দিল যে আমি এত হেল্পলেস অবস্থায় এখন, আর আমার সাথে এখন এরকম হচ্ছে, না পারবো আমি ওকে কোথাও নিয়ে যেতে হসপিটালে, না ওর ট্রিটমেন্ট করাতে পারবো, কেন এরকম হচ্ছে। তো আব্বুর সাথে আব্বুর যে ফ্রেন্ডটা আসে সে আর কি আব্বুকে বোঝায় যে থাক, আপনি ভেঙে পড়েন না, ও ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তো আব্বুকে দেখে আমার যেটা মনে হচ্ছিল তখন যে আব্বুর থেকে হেল্পলেস বোধহয় তখন আর কেউ ছিল না এমন লাগছিল আব্বুকে দেখে। আচ্ছা। তো আমাদের কাছে তখন এতটা টাকাও ছিল না যে ওকে শুধু একটু ভিজিটের যে টাকা দিবে সেই ডক্টরকে, সেই টাকাটা ছিল না। আমার আঙ্কেল আর কি খালামুর হাজবেন্ড, যে সে আর কি মূলত একটা সার্জন, অপারেশন করে, তো তার এই হার্টের ব্যাপারে তেমন কোনো ধারণা নেই। তো সে বলে যে আচ্ছা ঠিক আছে, হার্ট ফাউন্ডেশনে নিয়ে যায়, আর আমার চেনা কোনো ডক্টর আছে, তারা আর কি জানতো না যে আমাদের এত খারাপ অবস্থা, জানলে হয়তো আমার আঙ্কেলরা আবার কেমন মানে আর কি যারা গরিব তাদেরকে তেমন একটা পাত্তা দেয় না এরকম টাইপের, তারা যদি জানতো যে আমাদের একদমই কিছু নেই হয়তো আমাদের পাশেই থাকতো না এরকম টাইপের। যদিও আমার খালামণি সবসময় চেষ্টা করতো আমাদের সাথে থাকার। সেদিন নিয়ে যায়নি, তারপরের দিন আর কি একটা ডক্টরকে দেখাতে নিয়ে গিয়েছিল। তো ডক্টর বলে যে ওর ভালভে প্রবলেম হয়েছে, ওর যে হার্টের প্রবলেমটা সেটার থেকেই আর কি দেখা যাচ্ছে ওর মানে ভালভেই কিছু না একটা হয়েছে। মানে এমনিতে মানুষ নিঃশ্বাস নিলে যে অক্সিজেন বের হয়, মানে অক্সিজেন ঢুকে, তো ওর ওইখান দিয়ে আর কি বাতাসটা না বের হয়ে ওইখান দিয়ে আর কি ব্লাডটা বের হয়ে আসছিল, কেউ ব্লিডিং হচ্ছিল, আবার মুখ থেকেও আর কি বমি করছিল, যে পুরোটাই ব্লাড ছিল, একদম কালো কালো রক্ত। এভাবে ডক্টর কতগুলো ওষুধ প্রেসক্রাইব করেছে, ওগুলা খেয়েছে, ঠিক হয়ে গিয়েছে। তো ডক্টর বলে যে হ্যাঁ ওর ঠিক হয়নি, মানে হার্টের যে ছিদ্রটা কতজনের তো বড় হলে ঠিক হয়ে যায়, কিন্তু ওটা হয়নি, তো ওর অপারেশন করতে হবে। যখনই যায় ডক্টরের কাছে মানে বলে যে এখন অপারেশন করাটাই ভালো, কিন্তু অপারেশনের মধ্যে মতো ওই টাকাটা আর কি আমাদের কাছে ছিল না। এখন কয়েক মাস ওই ওষুধটা কন্টিনিউ করে, পরে ওর প্রবলেমটা আর হয় না। ওই দিনই প্রবলেমটা হয়েছিল শুধু, মানে তারপরে আর অন্য কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, এটা বাবার জন্য কতটুকু কষ্টকর হতে পারে যে সন্তান অসুস্থ হচ্ছে কিন্তু বাবার কাছে পয়সা নেই এবং সে ট্রিটমেন্ট করতে পারছে না। দিস ইজ লাইক হেল। যে বাবা হয়েছেন সেই আসলে বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, রিসেন্টলি আই এম ব্লেসড বাই আ ডটার। আমার একটা মেয়ে হয়েছে যার বয়স সপ্তাহখানেকের কাছাকাছি। আমার অনেক থ্যাংক ইউ। আমার অনেক লিসনারই জানে না, সো আমি আমার মেয়ের নামটা এখনো রাখিনি এবং এটা আমার প্রথম সন্তান। সো আই এম ফিলিং লাইক ইয়েস, ওরা যখন বলতেছে না, মানে আমার নিজের মধ্যে আমার এই জিনিসটা ফিল হচ্ছে। হয়তো 2 সপ্তাহ আগে হলে এই জিনিসটা আমি কখনো ফিল করতাম না। ওকে, আল্লাহ যাদেরকে সন্তান দেয় তাদেরকে সুন্দরভাবে প্রতিপালন করার তৌফিক দেখ, এটাই শুধু বলবো। ওকে, হ্যাঁ বলো। তারপরে এভাবেই আর কি চলছে, বাবা ওই লোকটার কাছ থেকে অল্প স্বল্প টাকা নিয়ে যেভাবে পারছে চালাচ্ছে। তো ওই আঙ্কেল মানে আব্বুর যে ফ্রেন্ড বললাম হঠাৎ করে যে ফোন দিল, সে আর কি বাবাকে একটা অর্ডার দেয়। তার হচ্ছে ওই যে টেলিফোন লাইনস এগুলো সব আর কি মাটির নিচ দিয়ে নেওয়াটা, তার হচ্ছে এগুলোর বিজনেস, তারও অনেক বড় বিজনেস। তো আব্বুর কাছ থেকে একটা মেশিন আর কি কার যেটা হচ্ছে অটোমেটিক, মানে নামটা আর কি লোভ, এটা আমি ঠিক জানি না তেমন, আব্বুই বেশি জানে ভালো। ওইটা বানাতে দেয়, ওইটা আর কি 8 লাখ টাকা লাগে ওইটা বানাতে। মানে লাগে না আর কি, মানে ওনার কাছ থেকে মানে যতটুকু পেমেন্ট আব্বু নিবে সেটা হচ্ছে 8 লাখ টাকা। তো ভাগ্যক্রমে সে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে দেয়, যেটার কারণে বাবা আর কি ওইটা বানিয়ে ওনাকে দিয়েও দেয়। কিন্তু 6 লাখ টাকা আব্বুর ফ্রেন্ডটা শোধ করার পর বাকি যে 2 লাখ টাকা আরো কিছু হয়তো ভাঙটি যেগুলো টাকা সেগুলো আর কি বলে যে হ্যাঁ দিব আর কি, আস্তে আস্তে বলছে যে হ্যাঁ আজকে দিব কালকে দিব, এরকম করে করে ঘোরাতে থাকে। প্রবলেম ছিল না তখন, তো ভালোই কতগুলো টাকা কামিয়েছে। আর আমার যেহেতু স্কুল ফিস অনেক জমে গিয়েছিল সেজন্য ওটাও দিয়ে দিয়েছিল, আমার বোনদের সব স্কুল ফিস, বাড়িওয়ালাকেও প্রায় অনেকটা টাকা দিয়েছিল। আবার কতজন এসে আব্বুকে বলছিল যে আমার টাকা দিন, আমার টাকা দিন, দেনা যেগুলো সেগুলো কিছু কিছু দিয়েছিল। তারপরে যে পুরাটুকু দেওয়া হয়েছে সেটা না, মানে কিছু টাকাই তো আব্বু আর্ন করেছে, আর দেনা যে সেটা প্রায় 20 লাখের মতো।
ওই লোকটা হঠাৎ করে একদিন বাবাকে বলে, মেসেজে বলে যে লোনের জন্য অ্যাপ্লাই করেছি বাট লোনটা আমাকে দিচ্ছে না, আমি কি করব। এটা বলেছে তো আব্বু ভেবেছে যে ঠিক আছে হয়তো দিবে, পরে দিবে। আব্বু তেমন কিছু বলেনি। মানে ওই লোকটা আব্বুকে এত আশা দিয়েছিল যে আব্বু অনেক হ্যাপি ছিল যে হ্যাঁ ভালোই তোমার সাথে বিজনেস করতে পারবো। বাট কয়েকদিন পরে আব্বু অনেকবার কল দেয়, যোগাযোগ করার ট্রাই করে, সেই লোকটার কোনো আত্মাপাতা নেই। এক্স্যাক্টলি, দ্যাট ইজ আনাদার থিং। যারা জীবনে লোন করেছেন তারা এটা বুঝবেন। একটা মানুষের যখন কিছু থাকে না তখন ওই মানুষটাকে কেউ কিছু হেল্প করতে চায় না, কারণ সে জানে যে এই মানুষটাকে টাকা দেওয়া মানে হচ্ছে এই মানুষটা কখনো রিটার্ন দেবে না। আসলে আত্মার ক্ষুধা বলে একটা ব্যাপার আছে। এই কথাগুলো বারবার এই জন্য বলি যে এই অনুষ্ঠানটা শোনার পরে হয়তো কেউ একজন একটু ভিন্নভাবে চিন্তা করবেন। দেখুন, আপনার কাছে পয়সা আছে, আমি জানি পয়সাটা আপনার, সেটা আপনি যেভাবেই রোজগার করেন না কেন। আপনি হয়তো এটাও জানেন যে এই পয়সাটা দিলে সে হয়তো কখনো আপনাকে রিটার্ন দিতে পারবে না, কিন্তু এই পয়সাটা দিলে তার সন্তানের উপকার হবে, এই পয়সাটা দিলে এই মানুষটা নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে। এটা যে কত বড় মানে সম্মানের একটা কাজ, কত বড় ভালোবাসার একটা কাজ। আমরা কি মানুষ শুধু খেয়ে পড়ে বাঁচার জন্য? আমাদের তো কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, আমাদের কিছু হিউম্যান রেসপন্সিবিলিটি আছে। সো আমাদের ওই জায়গাটা থেকে একটু বোধহয় চেষ্টা করা উচিত। একটু ফি সাবিলিল্লাহ বলে দেন না ভাই, ঠিক আছে আমি যদি রিটার্ন না পাই তাহলে এটা আমার সওয়াবের খাতে জমা হবে, বা রিটার্ন যদি আমি না পাই ওকে ফাইন, উপরওয়ালা তো উপরে আছে, সেই দেখবে, এটার বিনিময়ে হয়তো আমার ভালো কিছু হবে। এইভাবেও যদি মানুষ দেয় তাহলে কিন্তু উপকার হয়। এটা আসলে আমরা করি না, বিকজ আমরা জানি যে ওই লোকটাকে যদি আমি টাকা দিই তাহলে টাকাটা রিটার্ন আমি নাও পেতে পারি। সবাই লাভের বাইরে এসে চিন্তা করতে পারি না, এ কারণেই আমাদের এত কমপ্লেক্সিটি। বলো তারপর ওই লোকটাকে মানে এতবার ফোন দিয়ে তার অ্যাসিস্ট্যান্ট তাদের সবাইকে জিজ্ঞেস করা হয় যে সে আছে কিনা অথবা সে কবে আসবে। অনেকে বলে যে সে দেশের বাইরে গিয়েছে, এখন না পরে, এরকম বাবাকে বলে আর কি আব্বু লাস্টে আব্বু আর কি ছেড়ে দেয় হোপটা যে না তাকে দিয়ে কিছু হবে না। জি। পরে বাবা জানতে পারে যে সেই লোকটা নাকি বাবার ওই পেটেন্টটা চুরি করে, এটা তো চুরি বলা যায়, কারণ বাবাকে কন্ট্রাক্টটা সাইন না করিয়ে, বাবাকে না বলে তারই মতন জিনিস বানিয়ে সে নিজে চলছে, এটাকে তো চুরি বলতে চলে। পরে জানতে পারে যে সে এই মেশিনটা আর কি মানুষদেরকে দিয়ে বানিয়েছে, অন্য কাউকে দিয়ে বানিয়েছে, মানে তোমার বাবার কাছ থেকে, আমার বাবার কাছ থেকে সে নেয়নি, বাট বাবার আইডিয়া ওইটা। তা আব্বু আর কি অনেকটাই আরো এমনিতে তো কষ্ট ছিলই, আরো বেশি ডিপ্রেসড হয়ে গেল। আমি যে একটা মানুষের কাছ থেকে হেল্প পাচ্ছিলাম এমন একটা টাইমে সে আমাকে আর কি ব্যাক আউট করে দিল, এমন একটা কিছু। তো ওইখান থেকে যখন হোপটা ছেড়ে দেয় বাবা, তখন আব্বুর যে ফ্রেন্ডটা আর কি আব্বুর কাছ থেকে ওই মেশিনটা নিয়েছিল, তার কাছে যে আব্বু যে তার কাছে 2 লাখ টাকা পায়, সেটা আব্বু আর কি যেতে থাকে, আব্বুকে এই ডেট দেয় ওই ডেট দেয়, আসেন কোনো ডেটে 5,000 দিত, কোনো দিন আবার 10,000 দিত, এটা আমাদের কিছুই হতো না। দেখা যেত যে আসলে আম্মু আবার আব্বুকে মাঝখানে একটা দোকান খোলার জন্য সমিতি থেকে লোন এনে 1 লাখ টাকা লোন এনে সেই টাকা দিয়েছিল। তো ওইটাতে কিছুই হয়নি, দেখা গেছে যে আমাদের খরচাতেই ওইটা শেষ হয়ে গিয়েছে। তো ওইটার টাকা আবার মান্থলি দিতে হয়, ওই ছোটখাটো কিছু টাকা দিলে আব্বু ওইটার জন্য দিয়ে দিতে হতো, আবার আমাদের এমনিতে খরচ আছেই। তখন মাঝখানের দিকে আব্বুকে একদিন একজন কল করে, আব্বু আর কি আব্বুর যে মানে মেশিন বানানোর যে ওগুলোর অনেকগুলো লিফলেট বানিয়ে বানিয়ে মানুষকে দিয়েছিল, আর হচ্ছে পোস্টারও ছাপিয়েছিল। তা সেগুলো আমার ছোট মামাকে দিয়ে আর কি বিলি করিয়েছিল। কয়েকদিন পর আব্বুর ফোনে আর কি কল আসে যে আমরা তো এই কোম্পানির থেকে বলছি, আপনি কি ইনি, তাহলে আমি আপনাদের কাছ থেকে আর কি আপনাদের ক্যাটালগটা দিয়ে যাবেন আমাদেরকে, আমাদের আর কি অ্যাড্রেসটা এটা। আব্বু তো খুশি যে হ্যাঁ যদি কিছু বিক্রি করতে পারে মেশিন। আব্বু যায়, ক্যাটালগ নিয়ে যায়, যাওয়ার পর কতক্ষণ পর আব্বু ফোন দেয়, ফোন দিতে দিচ্ছিল না বাট ফোন দেয়, আম্মুকে বলে যে আমাকে পুলিশ ধরেছে। আম্মু তো পুরো শক যে কি ব্যাপার, আব্বু তো গেল এই মেশিনের অনেকগুলো মেশিনের ক্যাটালগ নিয়ে, তাহলে পুলিশে কেন ধরবে, পুলিশের সাথে এটার সাথে কি কানেকশন? তো আব্বু বলে যে কেউ আমাকে হয়তো ফাঁসানোর চেষ্টা করছে, আমাকে এখানে ফোন দিয়ে এনে মিথ্যা কথা বলে আমাকে ধরছে তারা, এটা বলে। তো আম্মু যখন যায় আর কি, আমাদের কাছে তেমন কিছু টাকা ছিল না, আম্মুর যে জুয়েলারি ছিল সেগুলো আর কি রেখে রেখে বন্ধক রেখে রেখে আমাদের কতদিন চলেছিলাম আমরা ফার্স্টের দিকে। তো সে তেমন কিছু ছিল না, আম্মুর কানে আর কি ছোট্ট কানের দুল ছিল স্বর্ণের, ওইটা রেখে আম্মু 2,000 টাকা নিয়ে যেখানে যেই থানাতে রেখেছে সেই থানাতে নিয়ে যায়। যাওয়ার পর দেখেছে অনেকগুলো মানুষকে রেখেছে একসাথে, কেউ কেউ
ড্রাগস নিচ্ছে, কেউ কেউ নেশা করছে, আব্বুকে এক পাশে মানে আব্বু দাঁড়িয়ে আছে কোনো মতে, অনেক ভিড়, একটা সেলের ভিতরে 50 জন রেখে দিয়েছে। জি। আম্মু গিয়েছে, আমার যে ছোট ভাইটা ও বাবাকে ওই সেলের ভিতরে দেখে অনবরত কাঁদছে যে কেন আমার বাবা ওইখানে, আমার বাবা তো কিছু করেনি, আমার বাবা ওইখানে কেন। তারপর আম্মু জিজ্ঞেস করলো যে কি জন্য ওনাকে এনেছেন, উনি তো তেমন কিছু করেনি যে ওনাকে আপনি আনবেন। তো তারা বলে যে পরে পরে সেটা হবে। মানে তেমন কিছু তাদের সাথে কথা না বলে তারপরে আম্মু আর কি, শীতকাল ছিল, মাফলার আর জ্যাকেট দিয়ে আসছিল। জি। তো ওখানে বলেছিল যে আজকে রাতটা থাকতে দেন, কালকে নিয়ে যান। কারণ আমার মানে তখনও কি জানতে পারছিল যে বাবা কি কারণে এইভাবে পুলিশের কাছে অ্যারেস্ট হলো বা এরকম কোনো কিছু? তখনও কি জানতে একদমই অকারণে, তখনও জানতে পারেনি? তখনই জানতে পারিনি যে কি জন্য। তারপরে আর কি সেদিন বলেছিল যে কালকে কোর্টে চালান করে দিবে, এটা বলছিল। আম্মু জানতো বিষয়টা কেন, বাট আমাদেরকে বলেনি। তো আম্মু আর কি চেষ্টা করছিল যে কিভাবে আব্বুকে বের করা যায়। তো আব্বুর ফোনে আবার অনেক মানুষেরই নাম্বার ছিল, বড় বড় নেতাদেরও নাম্বার ছিল, আব্বুর সাথে অনেকটা কন্ট্যাক্ট আছে, বাট আব্বু কোনোদিন কারো কাছে, তাদের কাছে তো হেল্প যাবেও না কোনোদিন আব্বু। তো সেগুলো দেখে নাকি সে আরো বলেছে আচ্ছা ঠিক আছে আপনারা ওনাকে নিয়ে যান, শুধু শুধু ওনাকে রেখে কি করবো। তো তারপরের দিন আম্মু আর কি, তার আগেও আর কি আম্মুর হচ্ছে চাচা হয়, সে পুলিশের ওখানে আর কি এএসপি, তো তাকে ফোন করিয়ে বলেছিল যে একটু বের করে দেন। সে তো কিছু করেনি, তারপরে ধরে নিয়ে আসছে শুধু শুধু, বের করে দিয়েছে, সমস্যা নেই। তারপরের দিনে আব্বুকে ছেড়ে দিয়েছে। কি কারণে ধরেছিল? আব্বুর কাছে টাকা পায়, কিন্তু আব্বু দিচ্ছিল না দেখে আব্বু মানে কোন একজন লোক আব্বুর চেনা, যার কাছ থেকে আব্বু টাকা নিয়েছিল, সেই তো অনেক আগে বিজনেস করার জন্য। ওকে, বুঝতে পেরেছি। মানে বাবার কাছ থেকে টাকা পেতো, সে টাকা দিচ্ছিল না বলে পুলিশ ধরিয়ে দিয়েছে, তাই তো বিষয়টা? ওকে, বলো। তো আব্বু বাসায় এসেছিল যখন আর কি, আব্বু তখন সিচুয়েশনটা কতটা জটিল হয়ে গেছে আপনি চিন্তা করে দেখুন। ওরা আসলে বলে যাচ্ছে না, মানে খুব সহজ ভাবে ওদের বয়সের জায়গাটা থেকে খুব সহজ করে বলে যাচ্ছে, কিন্তু একটা বাবার জন্য কতটা কঠিন যে 5-6 জনের একটা পরিবারের সদস্যের একটা ফ্যামিলি, এবং সেই ফ্যামিলিটাকে কি অবস্থায় রেখেছিল একটা সময়, সেখান থেকে ফল ডাউন করতে করতে এমন হয়েছে যে ডালে পানির পরিমাণ বেড়ে গেছে। এবং আপনারা বুঝতেই পারেন যে একটা ফ্যামিলি বাংলাদেশের পার্সপেক্টিভে কি পরিমাণ মোটামুটি সচ্ছল অবস্থায় থাকলে তার ছেলে মেয়েদেরকে ও লেভেল ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারে। ওদের কথা শুনেই বুঝতে পারছেন যে ওরা কতটা সফিস্টিকেটেড ফ্যামিলির সন্তান। কিন্তু সৃষ্টিকর্তা চাইলে সবকিছুই সম্ভব, এবং সামহাউ দ্য ডিফিকাল্টি যেটা ওর ফ্যামিলি ফেস করছে সেটা ওদেরকে রিয়েল মানে ডিফিকাল্টিজ এর মধ্যে নিয়ে গেছে। আর আজকের এই গল্পটা ওর বাবা বলতে পারেনি, কারণ ওর বাবা খুব গুছিয়ে কথা বলতে পারে না। শুধু এক্সাক্ট বাবাকে দিয়ে আমি ট্রাই করেছিলাম বেশ কয়েকবার যে কিভাবে বল একটু টেস্ট করার জন্য, ওটা আসলে আপনাদেরকে বোঝার মতো ছিল না, যে কারণে বাবার যে বড় মেয়ে তাকে দিয়ে আসলে পুরো গল্পটা বলাতে হচ্ছে। আমি বারবারই বলছি এই কারণে যে আজকের এই গল্পে যদি আপনারা কোনো বড় ইনভেস্টর থাকেন, বড় বিজনেসম্যান থাকেন, যারা নতুন নতুন প্রজেক্ট নিয়ে রান করেন, নতুন নতুন ইনভেনশন নিয়ে রান করেন, তারা আজকের এই অনুষ্ঠানটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এবং কেন বলছি সেটা একেবারে শেষ পর্যন্ত শুনলেই বুঝতে পারবেন। ওকে, আমরা ছোট্ট একটা বিরতি নেব, মাত্র 4 মিনিটের বিরতি। 4 মিনিট পরে আমি আরজি কিবরি আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আশা করছি সাথেই থাকবেন। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা। 4 মিনিট পর আপনারা আবারও শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজি কিবরি আপনাদের সাথে রয়েছি, এবং আজকে আমার সঙ্গে জীবনের গল্প নিয়ে আছে নাদিয়া এবং নাফিজা। সো নাফিজা মাঝে মাঝে ঘুমিয়ে যাচ্ছে কারণ রাত এখন অনেক। ওকে, না ও ঘুমাচ্ছে না, ওর আসলে কিউরিসিটিটা অনেক বেশি, এবং কলটা ওই করেছিল। সো ওকে আমরা যেটা করবো, যে ফোন কলটা আমি শোনাবো, খুবই হৃদয় বিদারক ফোন কল। আমি তার আগে নাদিয়ার কাছ থেকে পুরো গল্পটা একটু শুনতে চাই। হ্যাঁ বলো, তারপর কি হলো? তারপরে বাবা যখন বাসায় আসে তখন আর কি আমরা জিজ্ঞেস করি যে তুমি কিভাবে ছিল এখানে, আম্মু তো বললো না কি জন্য তোমাকে নিয়েছিল, তুমি কি কিছু করেছো। আমার মানে আর কি মনে হচ্ছিল যে বাবাকে কিছু করলো চললো না কিছু, মানে এরকম একটু তো সন্দেহ থাকে যে বাবা কি এমন করেছে। যে সবচেয়ে বড় কথা হচ্ছে পুলিশের চাইতে বড় সমস্যা হচ্ছে সামাজিক সম্মান, এবং মানুষ তখন বিভিন্ন ভাবে কথাগুলোকে রটাতে থাকে। আমাদের কিন্তু এই সেন্সটা নেই, এবং আমাদের সবচাইতে বড় যেই দৈন্যতা সেটা আমাদের ইদানিং চোখে পড়ে ফেসবুকে বা আমাদের সোশ্যাল যে মাধ্যমগুলো আছে সেখানে। আমরা কোনো কিছু জাস্টিফাইড না করে ধুম ধারাক্কা আমরা কমেন্টস করে ফেলি। একটা জিনিস মনে রাখবেন যারা আজকে এখানে অনুষ্ঠানটা শুনছেন, আমি জানি প্রত্যেকেরই মোটামুটি ফেসবুক আইডি আছে, খেয়াল রাখবেন আপনি যা বলেন আপনার আইডি থেকে, আপনি যেটা বলেন সেটা আপনার পরিবারকে রিফ্লেক্ট করে, আপনি যা করেন সেটা আপনার
চিন্তা ভাবনাকে রিফ্লেক্ট করে। এটা তো গেল এক। আর 2 নম্বর হচ্ছে আপনি যা করছেন কিংবা আপনি যা বলছেন, আপনি যদি মনে করেন যে এটা যেমন ইচ্ছা আমি তেমন করে বলে দিলাম, বিষয়টা আসলে কিন্তু তা না। কারণ সরকার এগুলো এখন খুব সিরিয়াসলি নিচ্ছে। আপনি যদি সেখানে কোনো অন্যায় কোনো কিছু করেন বা কোনো কিছু করার চেষ্টা করেন, সেটা কিন্তু আজ অথবা কাল জাস্টিফাইড হবেই। হ্যাঁ, বাবার কথা বলছিলেন। হ্যাঁ, তারপর? হ্যাঁ, তো বাবাকে দেখেও আমার খুব কষ্ট লাগছিল যে বাবাকে কেনই বা এই রাখবে পুলিশ স্টেশনে। তো যাক, এই ম্যাটারটা যখন সলভ হয়ে গেছে, এটা নিয়ে আর কথা না বাড়ানোই ভালো। তো তারপরেও আর কি আমাদের কোনো ভাবে আর কি চলে যাচ্ছিল। এরপরেও আবার যে আঙ্কেলটার কাছ থেকে টাকা পেত, বাবার কাছ থেকে মেশিন নিয়েছে, সে অল্প অল্প করে দিতে থাকে। তো মাঝখানে আবার একটা অর্ডার দেয়। ওকে। তো দেখা গেল যে ওই 2014 ইয়ারটা লাস্টের দিকে আমাদের অনেকটা ভালোই গেল। তারপরে আব্বু আর কি এর মাঝখানে করেই যাচ্ছে, ইনভেনশনের উপর রিসার্চ করে যাচ্ছে, নিজেই ইনভেনশন করছে। এর মাঝখানে আব্বু একটা জিনিস আর কি বের করেছে, যে আগুন নিভানোর যে রোবট। আব্বুই বলতে পারবে তেমন ভালো করে, আমি তেমন একটা কিছু জানি না, আমি আমার স্টাডিজ এর জন্য বিজি ছিলাম। আব্বু আর কি ওইটা করে এবং অনেক জায়গায় অনেক বড় বড় কোম্পানির কাছে আর কি ইনফরমেশন লিখে টিখে দিয়ে আসে যে আপনাদের দরকার হলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, 20 লাখ টাকা লাগবে এটা আর কি বানাতে। তো এটা করতে পারিনি দেখে এটা আর কি বলেছিল যে আপনারা যদি চান দেখতে তাহলে আমি দেখাতে পারি, বাট আমার হেল্প লাগবে। তো অন্যান্য যেগুলো ইনভেনশন ছিল, অটোমেটিক লাইটস, স্ট্রিট লাইটস, ভালোই সাড়া পেয়েছিল। এমনকি একটা বড় কোম্পানি থেকে আব্বুকে আর কি নিতেও চেয়েছিল, এমন ভাবে নিতে চেয়েছে যে আব্বুর কোনো নামো নিশান থাকবে না, যে আপনি যেটা ইনভেন্ট করেছেন সেটা আমরা পুরোপুরি কিনে নিব, বাট আপনাকে টাকা দিব ঠিকই, কিন্তু আপনার কোনো নাম আসবে না এটাতে। তো আব্বুর আর কি একটু কষ্ট লাগে যে এত কষ্ট করে আমি ইনভেন্ট করলাম, তো আমার যদি কোনো নামই না থাকে। আব্বু বলে যে ঠিক আছে তাহলে আমি তাদের সাথে তারপরে আর কি যোগাযোগ করেনি তেমন একটা। তারাও অনেক বড় কোম্পানি, তো তারাও কোনো একটা পরে যোগাযোগ করেনি। তো আব্বু তাদের কাছে যায়নি, ভেবেছে যে যদি কোনো ইনভেস্টর পেত তাহলে আর কি করতো। বাট ওইভাবেই কোনো মতে ওই আঙ্কেল যে তাকে তার কাজগুলো করছে, সে অল্প অল্প স্বল্প করে টাকা দিচ্ছে। এর মাঝখানে 2015 মিডে আমি ও লেভেল দিব দেখে আমার রেজিস্ট্রেশন করতে হবে। তো আমার সাবজেক্ট হচ্ছে 8টা, আর সব মিলিয়ে রেজিস্ট্রেশনের জন্য লাগবে 80,000 টাকা। পরীক্ষা দেওয়ার জন্য পাসপোর্টটা দরকার হয়, ইন্টারন্যাশনাল ভাবে পরীক্ষা হয়, অনেক অনেক দেশ থেকেও স্টুডেন্ট আসে, তো পাসপোর্টটা লাগে যেহেতু। তো পাসপোর্ট আব্বুর কাছে তেমন টাকা ছিল না। একদম লাস্ট মোমেন্টে স্কুলে ডেট দিয়েছে, এই দিন রেজিস্ট্রেশন হবে, তার কয়েকদিন আগে আব্বু পাসপোর্টটা বানাতে দিয়েছিল, বলেছে অনেক তাড়াতাড়ি দরকার, বাট ওনারা বলে যে 3 দিনের ভিতরে দিলে তো টাকা বেশি লাগবে। তো আব্বু বলে যে আচ্ছা ঠিক আছে, আমি কোনোভাবে ম্যানেজ করছি। তো আব্বুর একটা ফ্রেন্ড আছে কম্পিউটারের দোকানদার, তার কাছ থেকে কিছুটা টাকা চেয়ে আব্বু আমার পাসপোর্টটা বানিয়ে দেয়। এখন মেইন কথা হচ্ছে আমার রেজিস্ট্রেশনের টাকাটা 80,000 টাকা তো আর কম অ্যামাউন্ট না। এটা কি ও লেভেলে? হ্যাঁ, ও লেভেলে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য 10,000 করে লাগে। সো 80,000 টাকা তোমার রেজিস্ট্রেশন ফি? হ্যাঁ। এটা কি ইন্টারন্যাশনালি রেজিস্ট্রেশন ফি? হ্যাঁ। ওকে, আমার আইডিয়া ছিল না, ও লেভেলে তো পড়াশোনা করিনি। এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ। এত পড়াশোনা করে এত বেশি করে খরচ করে পড়াশোনা করে তুমি বাংলাদেশে কি জব করবা? আমি তোমাকে ফ্র্যাঙ্কলি এই কোশ্চেনটা করতেছি, এই কারণে করতেছি যে তোমার বাবা ধরো তো সে তো বিলিয়নিয়ার না, এবং সে তো বিজনেসম্যানও না, যেমন হলো যে তুমি পড়াশোনা করে তোমার বাবার বিজনেস দেখছো, ব্যাপারটা তো এরকম না। তো এত এক্সপেন্সিভ এডুকেশন দিয়ে তোমার যদি, আমি জানি না এইভাবে চিন্তা করাটা উচিত হচ্ছে কিনা, তুমি 80,000 টাকা তো শুধু তোমার রেজিস্ট্রেশন ফি, তোমার টিউশন ফি আছে, তোমার একাডেমিক পড়াশোনার ফি আছে, তোমার বাসা টিচারের ফি আছে, তাই না? এগুলো তো আছেই। আচ্ছা, বাট আমি আর কি একটা কথা বলি, আমার আর কি তখন আমি কোনো কোচিং টোচিং করছিলাম না, বাসায় যতটুকু পারছিলাম, বিকজ তোমার সামর্থ্য ছিল না বলেই তুমি করছিলে না। কিন্তু এই যে এত খরচ করে তুমি ও লেভেল এ লেভেল করে তুমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করলে, তারপর একটা প্রাইভেট ইউনিভার্সিটি যখন তুমি পড়তে যাবা তখন তোমার সেমিস্টার ফি লাখ লাখ টাকার ব্যাপার স্যাপার এখানে। তো এত ফি দিয়ে তুমি যখন জবে যাবা, তুমি ক টাকা বেতনে জব করবা? বাংলাদেশে সেই জব সেক্টরটা কোথায়? সেটাই আমার কথা আর কি। আমার সবসময় ইচ্ছা ছিল যে আমার বাবা আমাকে বলতো যে আমার মেয়েদেরকে আমি পৃথিবীর সব থেকে ভালো জায়গায় পড়াবো। আমার রক্ত বিক্রি, আমার বাবা এরকম ভাবে বলেছিল আমার রেজিস্ট্রেশনের জন্য, আমার রক্ত বিক্রি করে হলেও আমি তোমাকে রেজিস্ট্রেশনের টাকা দিব। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে রক্ত বিক্রি করে হলেও, এটা সিনেমাটিক একটা শব্দ, রক্ত বিক্রি করে অত টাকা পাওয়া যায় না। হ্যাঁ, কারণ একটা সময় ছিল যে বাংলা সিনেমাতে এটা শোনা যেত যে দেখ রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছে, সে বিশাল একটা ব্যাপার স্যাপার, কিন্তু এখন রক্ত বিক্রি করলে অত টাকা পাওয়া যায় না। ঠিক আছে, যাই হোক, হ্যাঁ বলো তারপরে। তো তারপর আর কি ফরচুনেটলি যার কাছে আব্বু টাকা পেতো, যে আঙ্কেলের কাজ করতো,
টাকা অনেক বলে টলেই আব্বু তারপরে পুরো টাকাটা ম্যানেজ করতে পারে না। 40,000 টাকা ম্যানেজ করে। তো আমি পরে চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে, ও লেভেলে তো মানে পরেও দেওয়া যায়, সেকেন্ড সিটিং ফার্স্ট সিটিং এভাবে দেওয়া যায়। তো আমি ফার্স্ট সিটিং এ 4টা দিই, সেকেন্ড সিটিং এ পরে 4টা দিব। তো আমি ফার্স্ট সিটিং এ 4টা রেজিস্ট্রেশন করি, আমি 4টা সাবজেক্ট পরে পরে এক্সাম গুলো দেই। তো আমি পরে বুঝতে পারি যে কেন এতগুলো টাকা নেওয়া হয়। কারণ বাংলাদেশের সব থেকে বড় বড় যে কনভেনশন হলগুলো, ওইখানে স্টুডেন্টের মানে বুক করে ওইখানে সিট পড়ে, আর এক এক দিন এক এক জায়গাতে পড়ে। তো আমি অনেক ইন্টারন্যাশনাল অনেক স্টুডেন্টদের সাথে দেখা হয়েছে। জাপান থেকে এসেছিল কয়েকজন, তারপরে জার্মান থেকে দেখেছি, টার্কি থেকে দেখেছি। তো আমার আব্বুর যে স্বপ্নটা আমাকে নিয়ে, যে আমি অনেক বড় কিছু হব, ভালো কিছু হব। তো এই 2015 এর দিকেই আমার এক্সামটা যখন শেষ, তারপর আমি মানে 2 মাসের মতো রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত আমি ফ্রি ছিলাম। তো ততদিনে আমার বাবা আর কি চিন্তা করছিল যে ওর তো সবসময় স্বপ্ন যে ও এ লেভেল করে বাইরে যেয়ে পড়াশোনা করবে। তো আব্বু চিন্তা করে, আমি জানি আব্বু কতটা বাধ্য ছিল এই জিনিসটার জন্য। আব্বু আমাকে বলে, আমি পরে জানতে পারি যে আমাদের পাশের বাসার আন্টি, সে আর কি আমার আম্মুকে একটা প্রপোজাল দেয়। তার মেয়ের একটা ফ্রেন্ড আছে, তার জন্য মেয়ে খুঁজছে, মানে আমাকে আর কি আমার জন্য প্রস্তাব দিয়েছিল আর কি, আমাকে দেখেছিল। ওকে ওকে। তারা আমেরিকাতে থাকে, এরকম বলে আর কি, যে ফ্যামিলির জন্য বলে না যে এত তো আর্ন করে মাসে, আপনার মেয়েকে সব ফ্যাসিলিটিস দিতে পারবে, পড়াতে পারবে। তো আম্মু আব্বু আমাকে ডাকে। আমি তখন বুঝতে পারি যে আব্বু কতটা বাধ্য ছিল আমাকে কথাটা বলার জন্য। আব্বু কখনোই চাইনি যে মানে কোনো মতে আব্বু মানে এত তাড়াতাড়ি ওর বিয়ে। আমি তখন মাত্র 16 এজ আমার তখন। রাইট। মানে আব্বু যখন বলছিল তখন আমি দেখছিলাম যে মানে বলছে তো বলছে না, অনেক হেসিটেট করছে। আব্বু বলেনি, তারপরে আম্মুই বলেছে যে এরকম এরকম তুমি যদি চাও তাহলে এদিক দিয়ে হতে পারে। তো আমি তখন ওখানে বসে আর কি কেঁদে দিয়েছিলাম যে তোমরা আমাকে এই কথাটা বলার আগে তোমরা ভাবুনি আমি কেমন, আমার ভালো লাগে না এইসব বিয়ে যে মানুষ কেন করে, আমি না এরকম টাইপের ছিলাম। তো আমি বললাম যে তুমি জানো না আমি কিরকম, আমি বিয়ে জিনিসটা সহ্য করতে পারি না। বিয়ে জিনিসটা সহ্য করার বয়সই তোমার হয়নি, কিন্তু সিচুয়েশনটা ওইভাবে, মানে আমার ফ্যাক্টটা হচ্ছে এটাই যে তোমার বাবা মাও সেটা খুব ভালো করেই বোঝে যে আমার মেয়ের তো বিয়ের বয়স হয়নি। আজ থেকে কত বছর আগের ঘটনা এটা? এটা 2 বছর আগে। 2 বছর আগের ঘটনা। সো ইউ আর রাইট নাও এইজ কত হবে তোমার? 18। সো 16 ইয়ার্স এ তোমার বিয়ের ব্যাপার আসছে। এটা তো আমার তো মনে হয় তোমার বাবার জায়গা থেকে মানার প্রশ্নই ওঠে না, মার জায়গা থেকে মানার প্রশ্নই ওঠে না। আর তুমি এমন একটা হাইলি এডুকেটেড ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছো, এনভায়রনমেন্টের দিক থেকে সবকিছুর দিক থেকে, তাদের জায়গা থেকে তো একসেপ্ট করার প্রশ্নই ওঠে না। কিন্তু সিচুয়েশন এরকম হচ্ছে তোমাদের কাছে এই ধরনের প্রস্তাবও আসছে এবং সেটা নিয়েও তোমরা কথা বলতে বাধ্য হচ্ছ, এটাই বলছিলাম আর কি। ওকে। এই কথাটা শুনে আমি আর কি রাগে উল্টাপাল্টা মানে অনেক কিছু বলেছি যে তোমরা বুঝো না, এই করো না, আমাকে কি তোমরা খেলনা পেয়েছো, মানে এরকম আর কি বলেছি। পরে আমি আর কি বুঝিয়ে বলেছি বাবাকে যে আসলে তোমরা যেটা ভাবছো যে আমি অন্য কারোর মাধ্যমে স্টাডি করব, বড় কিছু হব, বাট না, আমার এই ড্রিমটা কখনোই ছিল না। আমার ড্রিম একটাই ছিল যে তোমরা আমাকে যেটা বানাবো আমি সেটা হব, প্লাস আমি যদি বড় কিছু হই, ভালো কিছু হই, আমার নামের পাশে আমার বাবা মার নাম থাকবে, আর কারো নাম না। ওকে। আব্বু আর কি এটা শোনার পর ইমোশনাল হয়ে যায়, যে বলে যে আমার তো এখন কিছুই করার নাই, তাই আমি বাধ্য হয়ে তোকে এই কথাটা বলছি, নাহলে আমি তো চাই যে তোকে আমি সব থেকে ভালো জায়গায় পড়াই, সব থেকে ভালো কিছু দেই। তো আমিও মানে আর কি দেখা যায় আমি ও লেভেলটা দেই, ফিনিশ হয় যখন, তখন আর কি মেজো খালার বড় ছেলে আসে। জি। সে বাইরে থাকতো, সে দেশে আসে, তো সে বিয়ে করার জন্য মানুষ খুঁজে। ওকে। সবাই দুষ্টুমি করতো, হ্যাঁ ওকেই তো বিয়ে করতে পারো, তোমার তো খালাতো বোনই আছে, ওকে বিয়ে করতে পারো। তো আমার আর কি সে আমার থেকে কতটা বড় আমি বুঝাই। মেজো খালামণির সবার আগে বিয়ে হয় আমার বড় খালামণির থেকেও। তো তার ছেলেটা আর কি 1988 যে বন্যা হয়েছিল তারও আগে হয়েছে। জি। আর আমার যে জন্ম 1999-এ, তাহলে এজ ডিফারেন্সটা কতটুকু আমি এটা ওনাদেরকে পরে বুঝে বলেছি, তারা বুঝেছে কিনা জানি না। আমার মেজো খালামণির 4টা সন্তান, তার ছোট মেয়ের থেকে আমি ছোট। তো এটাও কোনোভাবে কেটে যায়। আমি আর কি তখন আর কি পুরোপুরি বেকার, আমি কি করব। তো খালামণি আমাকে বলে যে তুই তো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। আমি ওকে মানে খালামণির মেয়েটা তখন ছোট, একদম 3 বছরের বয়স, ওকে জানুয়ারিতে স্কুলে ভর্তি করবে দেখে আমাকে বলে যে তুই তো ওকে পড়াতে পারিস, আমি তোকে টাকা দিয়ে দিব, সমস্যা নেই। তো আমি বলেছি আচ্ছা ঠিক আছে, টাকা মানে পড়ালে তো ভালোই হয়, আমি কিছু টাকাও পেলাম, 1-2টা কোচিং করে হয়তো আমি একটু হলেও আগিয়ে যাব এরকম। আমার ফ্রেন্ডরা তো অলরেডি আগে গিয়েছেই। ওকে।
তো ওরা এ লেভেল করছে, আমি শুনেছি এ লেভেল অনেক টাফ, অনেক বেশি টাফ। এ লেভেলকে বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা এইচএসসির সাথে তুলনা করে, বাট কেউ জানে না যে এ লেভেল আর এইচএসসির মধ্যে কতটা ডিফারেন্স। 2016 জানুয়ারিতে আমার ফ্রেন্ডরা এক্সাম দেয়, এ লেভেলের ফার্স্ট সিটিং দেয়। তো মানে 2 বছর তো করতে হয়। এ লেভেলের ফার্স্ট ইয়ারে যখন ওরা এক্সাম দেয়, তখন ওদের যখন রেজাল্ট বের হয়, ওরা পুরোপুরি আর কি শকড যে এরকম রেজাল্ট কিভাবে হয়। জি। সবার একটা না একটাতে ফেল প্লাস ডিই এরকম গ্রেড গুলা। ওকে। তো আমি বলি এরকম হওয়ার কি মানে? তো ওরা বলে যে ওরা যেভাবে এ লেভেলকে লাইটলি নিয়েছিল, এগুলো এত লাইট না। ওকে। সব যে কোয়েশ্চেন পেপার সব হচ্ছে লন্ডন থেকে আসে, আর বাংলাদেশে আমাদের টিচাররা এমন ভাবে আমাদেরকে প্রিপেয়ার করে নাই। ওকে। আমি যদি স্টার্ট করতাম ওদের সাথে, তাহলে আমি তো এমনিতেও আমি টাকার কারণে কোচিং Okay. করতে পারতাম না, আর যদি আমি তো আরো খারাপ রেজাল্ট করতাম, তাহলে আমি চিন্তাটা করি যে যাক আমার ভালোই হয়েছে এক্সাম না দিয়ে, Okay. কারণ আমার কতগুলো টাকাই নষ্ট হতো দেখা যেত। ওকে। এই লেভেল দিতে আরো বেশি টাকা লাগে। ওকে। এর মাঝখানে সেই মেজো খালামুনি আমার মেজো বোনকে নিয়ে একটা করে যে তার মেজো ছেলে যে কিনা একটা ড্রাঙ্ক মানুষ, তেমন একটা পড়াশোনাও করেনি, মাঝখানেই ছেড়ে দিয়েছিল কারণ তাকে দিয়ে করানো যাচ্ছিল না। তারপর অনেক কষ্টে বিদেশে পাঠিয়ে দিয়েছে, যেগুলো আর্ন করতো সবগুলো দিয়ে ড্রিঙ্ক করতো, ড্রাগস নিতে, এগুলো করতো। ওকে। আমার অনেকগুলো খালা, সব কাজিনদের সাথে আমার তেমন দেখাও হয় না, পরিচয় নেই। সে আর কি মনে হয় এটাই ভাবে, আমি যেটা চিন্তা করছি মনে হয় এটা ভাবে যে ওরা তো জানে না যে আমার মেজো ছেলেটা এরকম, তো ওর মেজো বোনের কথা বলে দেখি, ওর বড় বোন তো আর করবে না কোনোদিন, তো এরকম আম্মুকে বলে। আম্মু আবার কেন যেন রাজি হয়ে যায়। আম্মুকে আমি অনেকভাবে বোঝানোর ট্রাই করি, এমনকি সবকিছুই বলি যে ওনারা যে ভাবে যে আমি জানি না, আসলে আমি আমার খালাতো ভাইটা আর কি কি করেছে সব বিষয়ে আমার ধারণা আছে, আমি সব ব্যাপারটাই জানি। ওকে। দেশে থাকতে ও মেয়েদের সাথে উল্টো পাল্টা কি করেছে সেগুলো এই ধরনের সব একটা ব্যাড আমি জানি। রেপুটেশন তার ছিল। ওকে। হ্যাঁ, হ্যাঁ। এরকম রেকর্ড ছিল আমি জানি। তো আমি তাদেরকে বলি, বাট তারা আমাকে বিশ্বাস করে না। তো মানে অনেকদিন পর আমি আমার বড় খালামণির যে ছেলের ওয়াইফ, সে আমাকে একটা ইনফরমেশন দেয় তার ছেলের ব্যাপারে, যে তার ছেলে তো এরকম একটা মেয়ের সাথে কথা বলে, অনেকগুলো মেয়ের সাথে কথা বলে, এরকম বলে। তো আমি এটা জানার পর আমি আম্মুকে প্রুফটা দেই যে হ্যাঁ দেখো আমার কথা তো বিশ্বাস করোনি, এখন দেখো এই যে এই ছেলেটার সাথে তুমি বিয়ে দিতে চাও, যা তুমি তোমার মেয়েকে কষ্ট করে পড়াশোনা করে এরকম ভালো কিছু বানানোর ট্রাই করছো, ওর ইচ্ছা ও সাংবাদিক হবে, তো তোমরা কেন এরকম একটা ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছ যে কিনা একদম একটা মাতাল। তো অনেক বোঝানোর পর এখন তারা আর কি বুঝতে পেরেছে। বাট আমার আব্বুর দিকটা থেকে আমি চিন্তা করি যে আমার আব্বু এতটাই হেল্প হয়েছে, আমাদেরকে বিয়ে দিয়ে দেওয়ার কথা চিন্তা করছিল, যে কিনা আমাদেরকে বলতো যে তোমাদেরকে আমি ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট ইউনিভার্সিটিতে কলেজে পড়াবো। এরপর থেকে আর কি শুরু হয় কি, এই আমার মেজো খালামণির যে ফ্যামিলি আমাকে একদম দুই চোখে দেখতে পারে না। ওকে। বলে যে ও নাকি সব প্রবলেম ক্রিয়েট করে, আমি নাকি সব প্রবলেম ক্রিয়েট করি। তো আমি আম্মুকে বলি যে আমি তো শুধু সত্যি কথাটাই বললাম, তাই না, আমি শুধু ভালোটাই চাইলাম আর সবাই আমাকে এরকম বললো। তো যাক, এটার ব্যাপারে আর কথা নাই বলি। আমার বাবার প্রসঙ্গে আসি। আমার বাবা এর মধ্যে যে ইনভেনশন গুলো করে, সেই ইনভেনশন আর কি অনেকটাই বলতে গেলে আব্বু শুধু চেষ্টা করে যাচ্ছে। আবার দেখা যায় অনেক অ্যাপ্রিসিয়েটেডও হয়েছে আব্বু, যে অনেকগুলা টিভি চ্যানেল থেকে আব্বু রিপোর্ট করেছে এগুলা নিয়ে, প্লাস নিউজ পেপারেও এসেছে আব্বুকে নিয়ে। বাট একটাই প্রবলেম যে সবাই তো এগুলা বলে দেয়, কিন্তু কেউ হেল্প তো আর করতে আসে না। তোমার বাবার ইনভেনশন নিয়ে অনেকগুলো টেলিভিশন চ্যানেল সব জায়গাতে রিপোর্টও হয়েছে, হ্যাঁ, report এবং হয়েছে। সেগুলোকে সবাই কংগ্রেচুলেটও করে, কিন্তু এগুলো শুধু ইনভেনশন হিসেবে পড়ে থাকে, এগুলো নিয়ে কেউ ইনভেস্ট করে না। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। ফাইন, আমরা এবার ফিরে এসে প্রিয় শ্রোতা, এতক্ষণ ধরে যেটা জানতে চাচ্ছিলাম, মানে ওর বলার জায়গাটায় অনেক সীমাবদ্ধতা আছে। সে অর্থে আপনি যদি বলেন যে ক্লাইম্যাক্স, আপস অ্যান্ড ডাউন, সেরকম কিছুই ছিল না। আমরা শুধু একটা জিনিস মোটা দাগে জানতে পেরেছি, ওর ফ্যামিলি একটা সময় অনেক রিচ একটা ফ্যামিলি ছিল। বাবা মাল্টিন্যাশনাল কোন একটা কোম্পানিতে মোটা দাগে স্যালারিতে জব করতো। সামহাউ সেই জবটা তার চলে যায় একটা অ্যাক্সিডেন্টের কারণে, বা সে ছেড়ে দেয়। তারপরে যেটা হয় যে সে নিজে থেকে কিছু ইনভেস্ট করে বিজনেস করে ফ্যামিলিটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু বিজনেসে ধরা খাবার পরে সে বিভিন্নভাবে চেষ্টা করে গেছে তার ফ্যামিলিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু যতটুকু বুঝতে পেরেছি এই সময়টাতে সে কিছু ইনভেন্ট করেছে, কিছু আবিষ্কার করেছে, যেটা যদি ফ্রুটফুল্লি কাজে লাগানো যায়, খুব ভালো ইনভেস্টর পাওয়া যায়, তাহলে এটা দ্বারা দেশ ও জাতি যতটা উপকার হবে, ওর ফ্যামিলির জন্য তো অবশ্যই হবে। কিন্তু কেন সেটা হয়নি, প্রশ্ন হচ্ছে সেটাই। আমরা সেই প্রশ্নের উত্তর নিয়ে ফিরে আসবো, এবং বারবারই বলছিলাম যে আজকের এই অনুষ্ঠানে যদি কোনো
কোনো ইনভেস্টর থাকেন, কি সেগুলো প্রোডাক্ট এবং কি নিয়ে কথা বলা যেতে পারে সেগুলো নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। আমার সঙ্গে চাইলে যোগাযোগ করতে পারেন, উইথ ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং ছোট্ট একটা বিরতি, মাত্র 5 মিনিট পর আমরা আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। প্লিজ স্টে টিউনড। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. আমন্ত্রণ আরো একবার প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজি কিপ্রিয়া আছি আপনার সঙ্গে এবং কথা না বাড়িয়ে নাদিয়ার কাছে আবারও ফিরছি। নাদিয়া, যেখানটা আমরা ছিলাম, বাবার ইনভেনশন নিয়ে তুমি কথা বলছিলে। আমাকে একটু বলো যে ছোট ছোট করে তোমার বাবা কি ধরনের ইনভেন্ট করে বা কি কি প্রোডাক্ট এখন পর্যন্ত ইনভেন্ট করতে পেরেছে? মানে আব্বু যেগুলো ইনভেনশন, মানে মূলত আর কি ওগুলো বাইরের দেশেও আছে, কিন্তু বাংলাদেশের প্রথম এবং বাংলাদেশের মানুষের জন্য আর কি ভালো। বাংলাদেশ মানুষ যেন ইজিলি অ্যাফোর্ড করতে পারে এরকম টাইপের। আব্বু অটোমেটিক লাইট ইনভেন্ট করেছে, যেগুলো আর কি অটোমেটিক, মানে মানুষ আসবে তো চলবে, মানুষ চলে যাবে তো বন্ধ হবে। প্লাস এটা মানে ঘরের জন্য যে একটা ফ্ল্যাটের জন্য যে দরকার, মানে টিভি, ফ্রিজ, এগুলোর সাথেও কানেকশন করা যায় এগুলার, এরকম কিছু ইনভেন্ট করেছে। তারপরে স্ট্রিট লাইট, অটোমেটিক স্ট্রিট লাইট, যেগুলো বাংলাদেশের সিটি কর্পোরেশনের কাছেও বাবা গিয়েছিল, অনেক পেপারস জমা দিয়েছিল, বাট মানে তাদের কাছে এমন ভাবে পৌঁছাতে হবে যাতে তারা মানে তাদের নজরে জিনিসটা আসে। ওকে ওকে, মানে তাদের কাছে যাই না বিষয়গুলো। আচ্ছা, ওকে। তারপরে বাবা অনেকগুলো বড় বড় কোম্পানির সাথেও যোগাযোগ করেছে, তো কয়েকটা থেকে সাড়াও পেয়েছে, বাট আব্বুর কারণে আব্বু যেতে পারেনি। এই স্ট্রিট লাইট নিয়ে যে আর্মি থেকেও আর কি অর্ডার এসেছিল, বাট আনফরচুনেটলি টাকার জন্য করতে পারিনি, অনেক বড় একটা অর্ডার ছিল। তো আব্বুর শুধু এতটুকুই চিন্তা যে মানুষের কাছ থেকে প্রশংসিত হই আমি ঠিকই, কিন্তু মানে এমন কেউ নেই যে আমাকে একটু হেল্প করতে আসলো। বাবা আর কি বলে যে আমি শেষমেশ কি বাংলাদেশে ভালো, যে আমি কি নিজের এত বড় ক্ষতিটা করে বসলাম। মানে ওই লসের পর বাকিটা সময় যে যতটুকু চিন্তা করেছে শুধু বাংলাদেশের ব্যাপারেই চিন্তা করেছে, বাংলাদেশের এই কোন দিকে ভালো হয়, কোন দিকে খারাপ হয়, সবকিছু চিন্তা করেই বা আব্বু ভালো জিনিসগুলো বানানোর ট্রাই করেছে। তা আব্বু শুধু চিন্তা করে যে এত জায়গা থেকে আমি সাড়া পেলাম, বাট এমন কাউকে পেলাম না যে আমাকে একটু হেল্প করতে আসবে, মানে হিউম্যানিটির কারণে, কেউ নিজের স্বার্থের কারণে হেল্প করতে আসবে না। তো আব্বু আরো অনেক কিছু ইনভেন্ট করে, যেগুলো আর কি মানে টাকার কারণে এখনো হয়তো ওইটার আর কি মানুষকে দেখাতে পারেনি, বাট যেগুলোই করেছে সেগুলো সবই টিভিতে দেখানো হয়েছে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখানো হয়েছে। ওকে, না কিন্তু আমাকে একটু নাম ধরে ধরে বলো তো তোমার বাবার ইনভেনশন গুলো কি কি, তোমার তো জানা আছে নিশ্চয়ই। হ্যাঁ জানা বলো তো। অটোমেটিক স্ট্রিট লাইটস, অটোমেটিক হোমের যেই বাল্ব গুলো, যেগুলো মানে আমি ঠিক নাম বলতে পারবো না। ওকে ফাইন, মানে বিষয়টা এরকম যে অটোমেটিক সুইচ লাইট মানে সেন্সর লাইট, আলটিমেটলি রুমে লোকজন থাকলে জ্বলবে, লোকজন না থাকলে এটা জ্বলবে না। ওকে, তারপরে সুইচ বোর্ড, তারপরে রিমোট কন্ট্রোলের যেই ঘরে বসে রিমোট দিয়ে চালানো। তারপরে হচ্ছে যেটা করতে পারিনি সেটা হচ্ছে পানিতে যে লঞ্চ চলে, ওই লঞ্চে ওইটা আর কি ছোট একটা মডেল করেছিল, সেটাও দেখিয়েছিল টিভিতে। সেই মডেলটা আর কি হচ্ছে মানুষ ওভারলোড হয়ে গেলে আর কি লঞ্চটা চলবে না, যে মানে পানিতে লঞ্চটা ডোবার কোনো চান্স থাকবে না, এরকম টাইপের, যেটা অন্যান্য দেশেও আছে, বাট বাংলাদেশের যে অ্যাফোর্ডেবল যে প্রাইসটা সেটা বাংলাদেশের জন্য করেছিল, মানে ছোটখাটো একটা মডেল বানিয়ে দেখিয়েছিল। তো তারপর আরো কিছু করেছে, মানে গত বছর বলতে গেলে ড্রেন মানে চিড়িয়াখানা রোডের ওইদিকেই একটা ড্রেন আছে, ওই ড্রেনে যে আব্বু নিজেই বসে ওই জিনিসটা করেছে, যে পানি আর কি ওখানে যে ময়লাগুলো আটকে থাকে, হ্যাঁ থাকবে না, প্লাস পানিটা পরিষ্কার হবে আর ওইটা থেকে ইলেকট্রিসিটিও প্রডিউস হবে। তো এটা করেছিল, অনেকটাই করেছিল, বাট ওখানকার মানুষ আর কি অনেক কিছু বলছিল দেখে আব্বুর আলটিমেটলি চলে আসতে হয় ওইখান থেকে। ওখানকার মেয়রও বলছিল যে না, আমার এলাকায় এসে আমার এখানে এমন কিছু করা যাবে না, যাই করেন আপনি আপনার নিয়ে আসতে হবে, পারমিশন লেটার নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো আব্বুর কাছে পারমিশন লেটারটা ছিল না দেখে আব্বু এখানে অর্ধেকটা করেই চলে এসেছিল, মানে এতটুকু করেছিল যে একটা মানে বাল্ব জ্বালানো যায়, ছোটখাটো একটা মানে একটা মডেল করেছিল। তো আব্বু অনেকভাবে অনেক কিছু করার চেষ্টা করেছে, বাট লাস্টলে আব্বু দেখা যায় যে আব্বু এক জায়গা থেকে আব্বু মানে বিট্রেড হয়েছে, আর এক জায়গা থেকে অনেক ট্রাই করেও পারেনি, আর এক জায়গা থেকে মানুষ আশা দিয়েছে বাট করতে পারেনি। মানে এভাবেই আর কি আমাদের লাইফটা এইভাবে চলে আসছে। তো আমার আব্বু এখন মনে করে যে আমার লাকটা কি তাহলে এমনই যে আমি মানুষের কাছ থেকে আশা পাবো, বাট আশাটা কখনো পূরণ হবে না।
তো আর আমাদের কথাটা আব্বু আরো বেশি চিন্তা করে যে আমাদের ছেলে মেয়েগুলোকে আমি শুরু থেকে অনেক ভালোভাবে পড়াশোনা করিয়ে আসছি, এখন যখন ওদের আমার সাপোর্টটা বেশি দরকার তখনই যদি ওকে সাপোর্টটা না করতে পারি। এইটা নিয়ে মাঝখানে আব্বু একবার সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল। আর ইউ কিডিং উইথ মি? ইটস রিয়েলি ট্রু? ইটস ট্রু। কি হয়েছে ঘটনাটা বলো তো? 2014 এর দিকে প্রত্যেক দিনে আমাদের আর কি সবাই মুখ গোমরা করে, বাসায় কোনো হাসির কিছুই হতো না আমাদের বাসায়। এমন ভাবে দিন যাচ্ছিল। তো আমার ছোট মামা আমাদের বাসায় ছিল। আব্বু আম্মুর এরকম বিজনেস নিয়ে কি যেন একটা ঝগড়া হয়। সারাদিন আম্মু মনে হয় বলে সারাদিন বসে বসে বাসায় শুধু ইনভেনশনই করবা, বাসার বাইরে যে একটু দেখলেও তো পারো। তো আব্বু বলে যে না, আমি অনেক খুঁজেছি আমার জন্য জব আছে কিনা, বাট এখন যে জায়গায় আমি গিয়েছিলাম মানে আমার জন্য যেই ভ্যালিডিটিটা ছিল তারা সেটা পূরণ করে ফেলেছে, ওখানে এখন মানুষ আছেই, আমার দরকারটা এখন তারা বোধ করে না। অনেক বড়ই ঝগড়া হয়েছিল, আব্বু দরজা বন্ধ করে ফেলেছিল, তখন অনেকটা মামাকে দিয়ে বলে টলে তারপরে বের করে এনেছে। মানে হি অ্যাটেম্প্ট টু সুসাইড? না, তখন কিছুই করেনি, বাট যেটা ট্রাই করেছিল সেটা রাতের বেলা, রাত 3টার দিকে। আমার এইসব চিন্তা করে আজে বাজে অনেক কিছু চিন্তা করে ঘুম আসছিল না। তো আব্বুদের রুমের দরজাটা আমি খোলা, তো আমি লাইটের আলো আসছে, তো আমি ভেবেছি এত রাতে আব্বু কি করছে, কম্পিউটারে কাজই করছে নাকি অন্য কিছু করছে। তো আমি ভাবলাম যে দেখি, আমার এমনিতে কখনোই মনে হয় না যে আমি একটু দেখি, বাট সেদিন আমার কেন যেন মনে হচ্ছিল আমি একটু দেখি। তো আমি যখন যাই তখন দেখি আব্বু কি যেন লিখছে, কম্পিউটার টেবিলে বসে কি যেন লিখছে। আমি যখন যাই তখন আমি বলেছি আব্বু কি করছো, আমাকে দেখে আব্বু এটা বন্ধ করে ফেলেছে, তুই এখনো কেন জেগে আছিস, ঘুমাসনি কেন? আব্বু আমাকে এটা বলে। তা আমি বললাম যে এমনি ঘুম পাচ্ছিল না। তা বলে এটা কি লিখতেছিলাম, মানে তারপরে আমি আব্বুর কাছে যে বললাম যে এটা কি লিখছিল, কোনো কাজের কিছু কোথাও জমা দিবা? আব্বু বলে কি হ্যাঁ জমা দিব, দেখে লিখছি। তো আমি বললাম যে আচ্ছা দাও তো দেখি, কোনো কারেকশন করতে হলে আমি কারেকশন করে দিই। বলে যে না থাক, তোমার করতে হবে না, আমি নিজে করে নিব। বললাম কি দাও, আমি তো জোর করে বলতে গেলে একদম জোর করে, আমার মনের মধ্যেও কেমন একটা হচ্ছিল যে কি এমন যে আব্বু আমাকে দেখায় না, এমনিতে তো লেখার সময় আমাকে দেখাইতো যে এটা এরকম এরকম ঠিক হয়েছে কিনা। তো আমি জোর করে নিয়ে যখন দেখি পড়ি তখন দেখি যে আব্বু লিখছে, আমি আমার লাইফে অনেক কষ্ট পেয়েছি, মানুষকে কষ্ট দিয়েছি, আমার ফ্যামিলিটাকে অনেক কষ্ট দিয়েছি, আবার যারা আমার সাথে জড়িত ছিল তাদেরকেও কষ্ট দিয়েছি, আমার মাটাকে আমি কষ্ট দিয়েছি, তা আমার জন্য তাকে অনেক কষ্ট করতে হচ্ছে। আমি মারা গেলে আমার জন্য কেউ দায়ী না, যদি আমার ফ্যামিলির কোনো ক্ষতি করার চেষ্টা করে আর কারো নাম লিখে দিয়েছে যে এরা দায়ী থাকবে যদি তাদেরকে আপনারা খবর নিবেন, এরকম কিছু লিখেছে। তো আমি দেখে মানে আমার কোনো দিক দিয়ে আর কি সেন্স ছিল না, মানে আমি আব্বুই বা কেন হঠাৎ করে এরকম কথাটা লিখবে, তার মানে আমি যদি আজকে ঘুমিয়ে যেতাম হয়তো বাবাকে সকালবেলা নাও দেখতে পারতাম। আমি তখন আল্লাহর কাছে একটু শুকরিয়া করলাম যে হ্যাঁ আমি এতক্ষণ জেগে আছি, ভাগ্যিস আমি দেখতে পেরেছি জিনিসটা। তো আমি আর কি ওখানে কান্নাকাটি শুরু করে দিই যে কেন তুমি এরকম করবা, আমরা কি নেই, তুমি যদি চলে যাও তুমি বুঝো না যে আমাদের কি হবে, আমাদেরকে কে দেখবে। তো আম্মু বলে যে হ্যাঁ তোর বাবা তো এটাই চায় যে তোর বাবা চলে গেলে উনি চলে যাক, আমাদেরকে এভাবে রেখে যাক আর আমরা ধ্বংস হয়ে যাই। তা আমার কান্নাকাটি শুনে আমার ছোট বোনটা আর কি অনেক সেন্সিটিভ মানুষ, ও যতটা ও তেমন একটা বুঝে না, মেজোটা ও সবকিছুই লাইটলি নেয়। ও এসে বলে কি হয়েছে তুমি কাঁদতেছো কেন, এত রাতের বেলা তুমি কেন কাঁদতেছো, আব্বু তুমি ওকে আপুকে কিছু বলছো আবার, এরকম বলছে। তো আমি বলছি যে কিছু না, আমি আর কি ততক্ষণে ওই যে একটা প্যাডের মধ্যে লিখছিল, প্যাডটা আমি ছিঁড়ে জানালা দিয়ে ফেলেও দিয়েছিলাম, যে মানে তখন আমার এতটাই রাগ হচ্ছিল, আমি মানে হাতের কাছে কিছু পেলে আমি তখন ভেঙে ফেলতাম, আমার এমন মনে হচ্ছিল যে কেন এরকম হবে, কেন আব্বু এরকম করবে, এরকম মনে হচ্ছিল। তো অনেক কথা টথা বলার পর আব্বু নিজেও আমাদেরকে দেখে কান্নাকাটি করলো, বললো যে হ্যাঁ কতগুলো বছর তো এইভাবে মানে বেঁচে আছে, এইভাবে একদম মরার মতোই বেঁচে আছি, দেখি আর কতগুলা চেষ্টা করি, দেখি তোদেরকে নিয়ে ভালোভাবে বাঁচতে পারি কিনা। তো মানে সেদিন আর কি অ্যাটেম্প্ট করতে দেওয়া হয়নি, এরকম আমরা করতে দেইনি, এটাই আর কি। যদি না, আমার মনে হয় যদি না জেগে থাকতাম তাহলে হয়তো আব্বু অবশ্যই কিছু একটা করতো। ফাইন, এই যে জীবন গল্পটা এখানে প্রচার করার অন্যতম কারণ হলো যে একটা ফোন কল, সেই ফোন কলটা আমরা এখন শুনবো। আমি হ্যালো 90তে আমার পরিবারের এবং আমার বিশেষ করে বাবার কষ্টের কাহিনীটা আমি বলতে যাচ্ছি। প্রথমে কাহিনীটা বলছি। অনেক ছোট সময় আমরা ভালোই ছিলাম,
আমার বাবাও ভালো ক্ষমতাশালী ছিল, কিন্তু বাবার ব্যবসায় 2012 সালে অনেক বড় লস হয়ে যাওয়ার কারণে আমাদের জীবনটা এমন হয়ে গিয়েছে যে সমাজে বেঁচে থাকার মতো সাপোর্টটা আমাদের নেই। আমার বাবা বিভিন্ন আবিষ্কার আছে যা মানুষের কাছ থেকে অনেক প্রশংসিত হয়েছে, এমনকি টিভি নিউজেও প্রচারিত হয়েছিল, বইয়ের থেকে অনুমোদিত হয়েছিল, কিন্তু টাকার সাপোর্ট কোথা থেকে পাচ্ছিল না। আমাদের অনেক ভালো স্কুলে পড়িয়েছে, এমনকি আমার বড় বোনকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছে, কিন্তু টাকার অভাবে আমার বড় বোনের পড়াশোনাও বন্ধ হয়ে গেছে। আমাদেরকে অনেক বড় হতে দেখতে চেয়েছে আমাদের বাবা মা, কিন্তু আজ আমাদের পরিণতি খুবই আনপ্রেডিক্টেবল। আমার অনেক ইচ্ছে সাংবাদিক হওয়ার, কিন্তু ভাড়া দেওয়ার টাকাটা ছিল না। আশা করি আমাকে একটিবার সুযোগ দিবে সালনের বিরুদ্ধে আসেন। কষ্টের কাহিনীটা বলার জন্য আমাকে একবার একটু সুযোগ দিবেন। আচ্ছা নাজিফা, তুমি আমাকে ফোন দিয়েছিলে, কল করার পরে তুমি আমাকে এই ধরনের কথা বলেছো যেটা নাদিয়া জানতো না। বেসিক্যালি কলটা নাদিয়ার কাছ থেকে এক্সপেক্ট করার কথা, কারণ ও তো রেগুলার হেলো 8920 শোনে, কিন্তু কলটা দিয়েছিলে তুমি, রাইট? নাজিফা কেন দিলে বলো তো? কারণ আমরা যখন শুনতাম, মনে করেন যে ঈদের পরে শুনছিলাম বিনি আপার একটা গল্প শুনেছিলাম, রাইট। তো আমি ওখানে কেটে দিয়েছিলাম অবশ্য। তো আমরা না শুয়েছিলাম একসাথে, তখন আপুকে বলে, আপু সবাই তো কত কষ্ট করে, আমরা কি পারি না যে বলতে? আপনার আশা বসেছিলাম যে আপনি কখন নাম্বারটা বলবেন, আমরা তুলে রাখবো। তো আপনি নাম্বারটা বললেন, আমি মোবাইল তুলে রাখলাম, বাট আমি বড় বোনকে বললাম না। তার আগে আমি একবার সকালে কল দিয়েছিলাম, আমি বললাম যে আমি তো ছোট, আমি ক্লাস 9-এ পড়ি, আমাকে কি ভর্তি করানো যাবে, আমি কি আসবো? বাট আমি যেতে পারিনি। তারপরে আপুকে বললাম, আপু আমি কি কল দেবো? বললো যে তুমি কল দিয়ে কি করবা, তুমি কি বলবা? তারপরে আমি আপুকে মানে না বলেই তারপরে কল দিলাম। কল দিয়ে পরে আপুকে বললাম, আপু আমি তো বলছি, এখন আমরা জানি না কিছু হবে কিনা। আমার স্কুল মানে পরীক্ষা যেদিন, সেদিন আমি স্কুল থেকে এসে আমাকে বাসার দরজা খোলার সাথে সাথে আমাকে বলছে যে হ্যালো টেন্ডার থেকে কল আসছে। তো আমি গেটের সামনে দাঁড়ায় আমি চিন্তা করতে পারবো না, আমি এত জোরে চিৎকার দিছি। নিচে আমার ফ্রেন্ড ছিল, প্র্যাকটিক্যাল বই নিতে আসছিল, তো ও আমাকে বলে বাসে কি হয়েছে, কিছু হয়েছে? চিৎকার আমি বলে কিছু না আপু, অনেকদিন বলবো। তো এইভাবে আমি বিলিভ করতে পারি না, বলছি কাকে যেতে, আমি বলছি মানে আমাদের কথাটা এই যে আমরা মানুষের গল্প এতদিন শুনে এসেছি, জীবনে চিন্তা করিনি যে আমরা আসবো এখানে আমাদের নিজের গল্পটা বলতে পারবো, তাই তো? ওকে, ঠিক আছে, তোমরা তো গল্প বলেছো, এবং সাথে আমিও একটা কথা বলতে চাই। এনি টাইম দ্য ডোর ইজ ওপেন। বেসিক্যালি সকা রেডিও প্রেজেন্টেশন, টেলিভিশন প্রেজেন্টেশন ইনস্টিটিউট, যাই হোক আমি ইন ডিটেল বলছি না, সো এটা একটা বিজ্ঞাপন হয়ে যাবে। তুমি যেটার জন্য অ্যাপ্লাই করেছো ওখানে তো আমার কিছু আছে, সো ঠিক আছে, তুমি ওখানে ফ্রিতে যতদিন শিখতে হয় তুমি শেখো। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে আমার আসলে মূল জায়গাটা যেটা বলার, সেটা হলো যে যদি কোনো ইনভেস্টর থাকেন বা যদি কোনো বিজনেসম্যান থাকেন, যে ওর বাবার যে ইনভেনশন গুলো সেগুলো দেখে আপনার কাছে যদি মনে হয় যে ইয়েস এই প্রোডাক্টটা বাজারে আনলে এটা মানুষ নিবে, কিনবে, এতে করে ওর ফ্যামিলি কিংবা আপনার নিজের উপকার হবে, তাহলে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আমাদের যে পেজটি আছে কিংবা আমার যে মেইলটি আছে, আমার মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বার আছে, সেটার মাধ্যমে যোগাযোগ করতে পারেন 09613892 আমি আবারও বলছি 09613892। তুলা আর টেবিলও তৈরি করে দিয়েছিলেন তিনি। একমাত্র সম্বল 2 টুকরো ঘেনো জমি ছিল সোনু পণ্ডিতের। সে দুটো বিক্রি করে স্কুলের জন্য টিন, কাঠ আর বেড়া তৈরির বাঁশ কিনেছিলেন তিনি। ব্যয়ের পরিমাণটা তারই বেশি ছিল, তবু চৌধুরীর নামেই স্কুলটা নামকরণ করেছিলেন তিনি। জুলু চৌধুরীর স্কুল 8 হাত কাঠের মাথায় পেরেক আটা, 4 কোণী ফলকের ওপর জুলু চৌধুরীর নামটা জ্বলজ্বল করত সকাল বিকেল। আজও করে, যদিও আকস্মিক জোরে মাটিতে থুম করে ভেঙে পড়েছে স্কুলটা, আর তার টিনগুলো জং ধরে অকেজো হয়ে গেছে। বয়সের বার্ধক্য হেতু